Hello, participant. Hello, Assalamu alaikum. আওয়াজ শোনা যাচ্ছে না, ব্যাপারটা কি? হ্যালো পার্টিসিপেন্ট, শুনতে পারেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা নিজেদের মধ্যে কথোপকথন শুরু করে দেন। ঠিক আছে, তারপরে দেখি ছাড় আসতেছে, তো আসলে পরে ই করা হবে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? পার্টিসিপেন্ট 13 জন আছেন, শুনতে পাচ্ছেন আপনারা সবাই? আচ্ছা, আমি হচ্ছে ম্যাগনেট 2 ব্যাচের। আমার কাছে হচ্ছে গতকাল আমি মুকুল স্যারের ক্লাসটা সম্পূর্ণ করতে পারিনি। তো আমার কাছে ইংলিশ যে লেকচার গুলো কমপ্লিট করছে, আমাদের ব্যাচ তো কমপ্লিট হয়ে গেছে। আহ, আপনারা একটু শেয়ার করবেন। তো আমার কাছে লেকচার শেষ করার পর আমার কাছে হচ্ছে মনে হয়েছে যে এই যে আমাদের লেকচার শিটে আপনার ফর মোর প্র্যাকটিসের কিছু অংশ আছে, মানে স্যার কিছু কিছু সলভ করে দেওয়ার পরেও বেশ কিছু মানে সলভ করে দেওয়া নাই। তারপরে শব্দ অর্থর যে বিষয়গুলো আছে, অনেক জায়গায় এর অর্থগুলো ডিকশনারি খুঁজতে হচ্ছে বেশ, মানে হ্যাঁ, ঠিক বলেছেন, এটা আমারও প্রবলেম। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাগুলো করতে আরো বেশি সময় প্রয়োগ করা লাগবে। এক একটা শব্দ খুঁজতে গেলে দেখা যাচ্ছে যে ডিকশনারি দেখা লাগতেছে, তারপরে হচ্ছে আপনার গ্যাপ আছে, প্রিপজিশনাল গ্যাপ আছে, অনেকগুলো সলভ করা আছে, অনেকগুলো সলভ করা নাই, ওগুলো আবার খোঁজা লাগতেছে, হয়তো গুগলে প্রত্যেকটা ধরে ধরে সলভ করা লাগতেছে। আপনাদের কি একই সমস্যা হচ্ছে? Exactly, Bhaiya. I agree with you. আচ্ছা দেখেন, তারপরে লেকচার শিটে এই যে 171 নাম্বার পৃষ্ঠায় এই যে দেওয়া আছে অথরস এন্ড হচ্ছে স্টেটমেন্ট, এই যে এইগুলোর কোনোটা সলভ করে দেওয়া নাই। এই খুঁজতে গেলে গুগলে সার্চ দেওয়া লাগে, মানে বেশি সময় চলে আসছে। মানে ইংলিশ লেকচার শিটে যতটা সময় দেওয়া প্রয়োজন তার থেকে আরো অন্যান্য থেকে বেশি সময় দেওয়া লাগতেছে, এগুলো খুঁজতে গেলে সমস্যা হচ্ছে। অন্যান্য লেকচার শিট গুলোতে না হচ্ছে আপনার হচ্ছে অ্যান্সার গুলো পাশে এবিসিডি করে দেওয়া সবগুলো, কিন্তু এই ইংলিশ লেকচার শিটটা এই সমস্যাটা। আপনারা কি এই যে পার্টিসিপেন্ট আছেন এখন 16 জন, সবারই একই সমস্যা না? হ্যাঁ, সমস্যা। আচ্ছা বলেন তো আসলে সমাধানটা কিভাবে হতে পারে? So, আপনারা কেউ শেয়ার করবেন সমাধানটা কিভাবে হতে পারে? শুনতে পাচ্ছেন?
জি, আমি লেকচার শিট ফলো না করে বই দেখে পড়ি। বইয়ের সাথে সাথে অ্যান্সার দেওয়া থাকে কোশ্চেন পাশে, ওজন্য। ও আচ্ছা, আপনি কোন বইটা ফলো করতেছেন? কোর্সের বই নিছি। ও আচ্ছা আচ্ছা। ও, হ্যাঁ, একসাথে এই MP3 থেকেই সব পড়ি, আর আলাদা কোনো বই আপাতত নেই। প্রথমবার তো সিলেবাস কিভাবে কমপ্লিট করতে হবে এখনো মাথায় ভাবতে ঢুকে নেই। আপনারা সবাই একটু যদি আইডিয়া। উম, না, আমি তো ভাবতেছি আপনি বই সলভ করতেছেন, এটা ভালো, কিন্তু আমি তো আসলে বই করিনি, মানে পড়ার আমার কাছে পড়া তো বেশ হেভি পড়া লাগছে। তো আমি লেকচার শিট অনুসারে একটু একটু করে পড়ার চেষ্টা করতেছি, মানে বেশ পড়ার ভালো একটা অভ্যাস হয়েছে, কিন্তু ইংলিশটা পড়তে গেলে মাথা তালগোল পাকিয়ে যায়। তাই ভাবতেছি এই যে এইগুলো যে হোম প্র্যাকটিসের জন্য যেগুলো দেওয়া আছে এগুলো অ্যান্সার দেওয়া নেই, খুব মুশকিলের ভিতর পড়তেছি। এখানটা নাউন প্রোনাউনেরও যে গ্যাপের পেজ গুলো আছে, যে 116 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা 17 পৃষ্ঠা, এগুলো অ্যান্সার সলভ করে দেওয়া নেই, খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে এটা। হ্যাঁ ঠিক আছে তো। তারপরে দেখবেন এবার এই যে আপনার ওই যে 130 পৃষ্ঠা, 131 পৃষ্ঠা, 32 পৃষ্ঠা, 33 পৃষ্ঠা একটাও সলভ হ্যাঁ করে হ্যাঁ দেওয়া নাই ঠিক আছে, এগুলো। 130 তারপরে 31 হ্যাঁ, এগুলো অনেক 134 পৃষ্ঠা, কষ্ট হয়। 35 পৃষ্ঠা, হ্যাঁ 37 পৃষ্ঠা, এগুলো টোটালি করে দেওয়া নেই, মানে খুবই মুশকিলের ভিতর পড়ে গেছে। পুরাতন লেকচারের মধ্যে ছিল না, আমি আবার আপনার নতুন লেকচার অর্ডার দিছি, আবার নতুন লেকচারের মধ্যে ওইটা নাই। ও আচ্ছা আচ্ছা। আসলে এই জিনিসটা যেটা আপনার এখানে প্রিপজিশনের যেটা ব্যাপারটা এখানে আসলে জি আপনার চর্চা করার পর জি। এটাতে আপনার সবগুলো সমস্যা না। আপনি কিছু কিছু পারবেন না, হয়তো বা অনেক কঠিন হয়ে যাবে। ম্যাক্সিমাম গুলো আপনি আমার মনে হয় পারবেন, কারণ আপনি যদি এইদিকে প্রথমের দিকে নিয়ম কানুন গুলো পড়ে থাকেন, জি আপনি মনে হয় এগুলো পারবেন, অনেক অনেক ক্ষেত্রেই পারবেন, প্রায় 80% আপনি পারবেন। এটা শুধু ও কারণেই দেওয়া, শেষে একটা আপনার এবিসিডি দিয়ে একটা মানে অ্যান্সার শিট করে দেওয়া উচিত ছিল, হুম হুম। এটা দেওয়া মানে হয়নি। বেশ যে কোনো কিছু কারণে হয়তো পারবো, কিন্তু পরে কি একটু কনফিউশন মনে হয় যে ভুল হলো কিনা, তখন হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি যে আপনি আপনি এটা এক কাজ করতে পারেন, আপনি এটা যেগুলো পারবেন সেগুলো আপনি পাশে লিখে রাখলেন। একবার তো আপনার করতেই হবে একবার, হুম হুম। তাই না? জি জি। যেগুলো পারবেন এগুলো সাইডে লিখে রাখলেন, কোনটা টিক মার্ক দিয়ে রাখলেন। আর যেগুলো পারবেন না আপনি মোট সব কথা হলো ভাইয়া, যদি একটা হ্যাঁ অ্যান্সার শিট থাকতো তাহলে নিজের স্যাটিসফ্যাকশনটা নিজে বোঝা যেত, এটাই হলো কথা। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আসলে অনেক ভালো হতো। আমার মনে হয় ওটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ। অনেকেই তো আসলে এত মানে যারা অ্যাডভান্স লেভেলে তারা পারবে, যারা অ্যাডভান্স জি জি। লেভেলের না তাদের তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। স্যার হয়তো বা আমাদের প্রো লেভেলের মনে হয় ভাবছে মেবি, এই জন্য বলতে গেছে। উম, না, তারপরে হচ্ছে আমরা সবাই অবশ্যই অনেক ভালো, হুম হুম, স্যারের নিয়ম কানুন ফলো করা অনেক অবশ্যই অনেক ভালো। আমি তো জিরো ছিলাম, বুঝছেন আসলে হুম, জিরো থেকে আমি শুরু করছি, এটাই আমার লাস্ট বিসিএস এবং এটাই আমার ফার্স্ট লাস্ট, এরপরে আমি দ্বিতীয় পারবো না। হুম। না, এই চেষ্টাটাই কারণে, মজা। হ্যাঁ এই ভাই কারণে আমি ভাইয়া আমি তাহলে আপনাকে তাহলে মেনশন করি, আপনি এর আগে কোনো কোচিং করেননি? কোনো কোচিং করিনি ভাই, আমি ইউটিউবে কিছু কিছু ক্লাস করছি। হুম, আচ্ছা জি ভাই বলো। ইংলিশ মজা নামে একটা ইয়ে আছে, আপনি জানেন কিনা? ওখানে আমি বেসিক কিছু ক্লাস করছি, এটা এই কোচিং এ ভর্তি হওয়ার আগে, এমআইপি জবে ভর্তি হওয়ার আগে। হুম করার পর তারপরে আমি এমআইপি জবে যখন ভর্তি হলাম, ছাত্র আরো মানে সহজ করে দিল জিনিসগুলো। হুম। এখন আসলে দেখলেই বুঝতে পারি আসলে এখানে কি হওয়া উচিত। ভাই আপনার বাড়ি হয়নি কোনো জায়গায়, সব জায়গায় করা আছে। আগে যেটা হচ্ছে যে তোমাদের যেটা ছিল যে আগে যে জব প্রশ্ন ব্যাংক যেটা ছিল ওটা ছিল 20,000 প্রশ্ন। আহ ওখানে ধরো ওখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন থাকতো, আর এখানে এইটার মধ্যে বেশ ভালো হয়েছে বইটা, আসলে সব দিক দিয়ে ভালো হয়েছে, প্রচুর প্রশ্ন, বাট এত প্রশ্ন পড়তে তো হবে, এটা যে ব্যাপার। তো আমি দেখা যাক, এটা অল্প করে এডিশন দিয়েছি, যে এই অল্প এডিশনের মধ্যে থেকে দেখিয়ে কেমন চলে সেটা বুঝে পরে হয়তো এডিশনটা বাড়িয়ে দেওয়া হবে, কারণ এটা অনেক খরচ, একটা বইয়ের পিছনে তো অনেক টাকা খরচ। তো এই জন্য যেটা হয় যে প্রথমে অল্প করে দিলাম, দেখি কি হয়। এটা আগামীকাল বিকেল থেকে
সব লাইব্রেরিতে পাওয়া যাবে, বিকালবেলা চলে আসবে লাইব্রেরিগুলোতে। একটা কপি আমাকে দিয়েছে আজকে, অনেক উঁচু বই, অনেক বড় বই। তো এটা তোমরা যদি পারো সংগ্রহ করে রাখিও। আর যদি তোমাদের কেনা থাকে অলরেডি তাহলে কথা নেই, বইটা ভালো আছে। আচ্ছা, আমি তোমাদের লাস্ট মানে গতকাল ক্লাসে কোথায় ছিলাম যেন মনে আছে? স্যার আজকে আমরা করব 166 পেজ। 166 পেজ। The poet of আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দা পয়েন্ট পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই আজকে, আর শেষ করে আমরা কথা বলবো না, কারণ শেষ করাটা খুব টাফ হয়ে যায়। আর এটা অ্যাকচুয়ালি ক্লাসও না, আমি তোমাদের সাথে ধরো এটা গ্রুপ ডিসকাশন যেভাবে করে গ্রুপ ডিসকাশন করতেছি। ক্লাস নিতে গেলে আসলে এটাতে 2-3টা বড় বড় ক্লাস হয়ে যাবে, অনেক আলাপ হবে, অনেক আজেবাজে কথা হবে। তো আমরা কোনো আজেবাজে কথা দিতে যাচ্ছি না, ডিরেক্ট কাজ দিতে যাচ্ছি, বিকজ তোমাদের সময় একদম কম। হ্যাঁ, ওই জন্যে এটা জাস্ট ইনফরমেশন। শিটটা এমন করে সাজানো আছে যে খালি শিটটা রিভিশন করবা। আমি যেভাবে আনসারগুলো বলে যাচ্ছি, আনসারগুলো বসিয়ে দিয়ে শুধু রিভিশন করে যাবা, তোমার দেখবে যে অনেকাংশেই লিটারেচার থেকে সব পড়াটাই প্রায় হয়ে গেছে। এর সাথে শুধু যুক্ত করে 700 প্রশ্ন আলাদা পড়তে হবে। এগুলো আমার ওই যে বিসিএস ইংলিশ লিটারেচার যে বইটা আছে, এই বইটার মধ্যে এগুলো দেয়া আছে। তোমাদেরকে বলছি, তোমাদের কেনা থাকলে ভালো, না থাকলে এইটা আমি বলবো, নাজমুলকে বলবো এটা তোমাদের এখান থেকে ডাউনলোড করে দিবে। 700 প্রশ্ন তোমাদের ডাউনলোড করে দিলে তোমরা ওইটা আলাদা করে ডাউনলোড করে নামিয়ে আলাদা করে পড়ে নিও। এটা খুব দ্রুত দিয়ে দিবেনি। আর যদি এই বইটা থাকে তাহলে ভালো কথা, তাহলে সেটা দিয়ে পড়ে নিতে পারবা। আচ্ছা, স্যার শুরু করলাম। নতুন বইটা থেকে স্লাইড শেয়ার করলে একটু ভালো হতো। স্যার নতুন বইটাতে কি মনে হয় 650টা কোশ্চেন ওগুলো নাকি বলতেছেন? না, নতুন, হ্যাঁ নতুন বইটা 650টা মতো, হ্যাঁ 650টা বোধহয় আছে। এই প্রশ্নগুলোই আর কি, এই প্রশ্নগুলো থেকে মানে প্রত্যেকটা বিসিএস তোমরা দেখবা যে এখান থেকে মানে 5 থেকে 8টা কোশ্চেন কমন থাকে প্রতিটা বিসিএসে। তো এই 700 মতো প্রশ্ন করলে 700 কোশ্চেন স্যার, পেছনে 700 কোশ্চেন। হ্যাঁ ওগুলা, এগুলো হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। এমন না যে এখানে কোনো বাহাদুরি আছে আমাদের, তা না, এটা বাছাই করা প্রিভিয়াস কোশ্চেন। এই কোশ্চেন গুলো তোমার যদি অন্য কোথাও থেকে পড়া থাকে তাহলেও হবে। আর একটু এখান থেকে যদি প্রশ্নগুলো রিভিশন করো আর লেকচার শিটে যা আছে এটা যদি পড়ে যাও, আমার মনে হয় যে তোমরা এখান থেকে 9-10 রিলের সাথে পাবে। 9-10 কভার করলে অনেকখানি একটা ভরসা পাওয়া যায়। যাই হোক, আমি আগে শেষ করি ক্লাসটা। দেখো, আচ্ছা তাহলে আমরা চলে যাও 166 পেজে যাও, দ্য পয়েন্ট অফ। চলে আসি পয়েন্ট অফ, এগুলো তোমরা বেশি বেশি জানো। পয়েন্ট অফ নেচার কি, পয়েন্ট অফ বিউটি কি, পয়েন্ট অফ সেন্সুয়াসনেস কি, পয়েন্ট অফ সুপারন্যাচুরাল কি, এগুলো জানো না তোমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে ডান পাশে সবগুলো নাম বসাও। প্রথমে নামগুলো তোমরা লেখো, সবাই লেখো। পয়েন্ট অফ নেচার কে হবে? ওরসত। উইলিয়াম ওয়াটসন। হ্যাঁ। পয়েন্ট অফ বিউটি জন কিটস। জন কিটস। পয়েন্ট অফ সেন্সুয়াসনেস স্যার জন কিটসি। স্যার জন কিটসই তো। হ্যাঁ, এটাও জন কিটস। পয়েন্ট অফ সুপারন্যাচুরালিজম স্যার কালকে বলছিলেন ওই যে কোলারেজ। এসটি কোলরিজ। হ্যাঁ, এগুলো তো তোমাদের মানে সবাই জানা কথা, বাট মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা অনেকেই অনেক ভালো পারো, বাট তোমাদের সাথে অনেকেই আছে যাদের কাছে এই যে পয়েন্ট অফ নেচার কি, এই তথ্যটাও তার কাছে অনেক কঠিন মনে হয়। এরকমও কিন্তু অনেকে আমরা আছি। তো তাকে নিয়ে আমরা মোটেও অবহেলা করা যাবে না, কারণ একজনে দেখা গেল যে একজনে ইংলিশে একটু উইক আছে, তার মানে এই না যে সে কাটাতে পারবে না। আর তোমরা আজকে এখানে যারা আছো, এই যে তোমরা হলে কি বেকার, জব নাই, কোচিং করতেছো একটা এমন জায়গায়, অনলাইনে কোচিং করতেছো, এই মানুষটাই 3 বছর পরে তোমরা যে মানে কি পুলিশের স্যালুট খাবা, এরকম হতে পারে। অনেকেই আছে যেগুলো আছে যে ঠাস ঠাস করে স্যালুট দিবে তোমাদেরকে। হ্যাঁ, তো যখন উঠবা নিচ থেকে অফিসে যাবা, দেখবা যে এই পাশ থেকে স্যালুট পাচ্ছ একটা, সামনে যে আরেকটা স্যালুট পাচ্ছ একটা। তো এটা হচ্ছে এই মানুষটা, দেখবা যে তুমি একটা আমি আজকে আসতেছি, নীল খেতে খেতে আসতেছি, 36তম বিসিএস এর আর কি, ও আমাদের পরিক্রমা স্টুডেন্ট ছিল, ও কামরুজ্জামান নাম, কামরুজ্জামান সরকার, এখন ঝিনাইদহ পোস্টিং। তো ওইখানে এই যে এসি ল্যান্ডে টেস্ট করতেছে, কি বলে ট্রেনিং করতেছে, এসি ল্যান্ড হয়ে যাবে। তো আমি চিনি নাই ওকে, আমি যাচ্ছি হেঁটে, এই একটু আগে হেঁটে যাচ্ছি, তো আমাকে দেখে বলছে স্যার স্যার চিল্লে উঠছে। আমি বললাম যে এটা কে, আমি তাও চিনি নাই, অন্ধকার তো একটু। মাস্টার স্কুলে বললো স্যার আমি কামরুজ্জামান, আমি আপনার ফার্ম গেট শাখায় ছিলাম 36তমতে। তো ভালো লাগলো খুব। তো বললাম যে তুমি এখানে কেন? তো বললো যে এই যে ট্রেনিং করতেছি।
দেখো 36তম বিসিএস ও কি ছিল, হ্যাংলা পাতলা একটা ছেলে। তো দেখা যাচ্ছে ও মিষ্টি আমার খাওয়াই দিচ্ছে, ছবি টবি আছে, মিষ্টি খাওয়াই দিচ্ছে সে আমাকে, পাতলা একটা ছেলে, সে কি নম্র ভদ্র একটা অবস্থা, সে মাথা তুলে তাকায় কথা বলে না, এরকম অবস্থা। সেই ছেলে দেখো ও তো চাকরি করতেছে, এখন এসিলেন্ট হয়ে যাবে, কয়দিন পরে ইউনো হয়ে যাবে, তারপরে এক সময় এডিসি হয়ে যাবে, তারপরে ডিসি হয়ে যাবে, এক সময় সচিব হয়ে যাবে। এই যে মানুষের চেঞ্জ, তো তোমরা মনে করো যে তোমরা এক সময় এটা হয়ে যাবা। এইটা মাথায় রাখবা যে জাস্ট কি যে জন্য কথা বললাম, ধরো ইংলিশে বা কোনো একটা সাবজেক্টে একজন উইক আছে, খুব বেশি উইক আছে, তাকে নিয়ে মোটেও অবহেলা করা যাবে না, তাকে নিয়ে হাসাহাসি করা যাবে না, বা সে পারে না এইটা বলা যাবে না। কারণ এক সাবজেক্টে না পারলে আরেক সাবজেক্টে খুব ভালো পারে, এরকম সে আছে। তো তোমরা আশা করি ইনশাল্লাহ সবাই যে জায়গাগুলো তোমাদের উইকনেস আছে সেগুলো কাটিয়ে উঠবা। কার কল আসতেছে? ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই। পয়েন্ট অফ নেচার, তাহলে এগুলো সবগুলো ঘটনা আছে, পয়েন্ট অফ নেচার, পয়েন্ট অফ বিউটি তোমরা জানো, এইগুলা বলতে পারছি না কারণ বললেই সময় যাবে। তাহলে পয়েন্ট অফ নেচার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পয়েন্ট অফ বিউটি হচ্ছে জন কিটস, পয়েন্ট অফ সেন্সুয়াসনেস এটাও জন কিটস, পয়েন্ট অফ সুপারন্যাচুরালিজম এটা হচ্ছে এস.টি. কোলরিজ। তোমরা যারা এই চারটা লিখে ফেলছো, কোনো সমস্যা না থাকলে ওকে, আমরা নেক্সট স্লাইডে যাব। আর যদি কারো লিখতে সমস্যা হয় আমাকে বলবে, আমি আবার বলবো। নেক্সট স্লাইডে যাও। তার আগে ওই স্লাইডের নিচেই দেখো, এখানে ওখানে প্রশ্ন দেওয়া নাই, এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, ভেরি সিম্পল কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে যে হু ইজ কল্ড দ্য পয়েট অফ পয়েটস, কাকে পয়েট অফ পয়েটস বলা হয়? তোমরা সবাই জানো এডমান্ড স্পেন্সার কে পয়েট অফ পয়েট বলা হয়। আনসার বি, স্পেন্সার। হ্যাঁ, আনসার বি তে দেওয়া আছে। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে হু ইজ কল্ড দ্য পয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার, বহুবার পরীক্ষা আসছে, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তোমরা জানো। আনসার হচ্ছে সি। 3 নাম্বার হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি ইন ইংলিশ লিটারেচার, এটাও বহুবার পরীক্ষা আসছে, এটা আনসার ডি, জন কিটস। তাহলে এই প্রশ্নের আনসার গুলো তোমরা নিজ দায়িত্বে এই যে লেকচার শিট যে বইটা আছে এখান থেকে তোমরা পূরণ করে নিও। দেন নেক্সট স্লাইডে যাও। পয়েট অফ লাভ, পয়েট অফ পয়েটস, এইগুলো তো পারবাই, পারবে না? পয়েট অফ লাভ কি? কে? জন ডন। জন ডান, তাই না? D-O-N-E, ডান। তাহলে পয়েট অফ লাভ হচ্ছে জন ডান। পয়েট অফ পয়েটস এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার, এডমন্ড। আমি যে ধরো এই যে নামটা লিখলাম, তোমরা অনেকেই মনে করবা যে স্যার এত সহজ জিনিস আপনার বোর্ডে লেখার দরকার ছিল না, আমরা তো পারি। যে জন্য একটু এই কথাটা বললাম সেটা হচ্ছে ওইটাই আর কি, যে ধরো তুমি পারো কিন্তু আরেকজন এমন আছে তার কাছে এটা অনেক কঠিন। এই জন্য যখন লিখবো সহজ জিনিসই লিখবো, সেটা নিয়ে তোমরা বিরক্ত হবে না। যাই হোক, এডমন্ড স্পেন্সার হচ্ছে পয়েট অফ পয়েটস। আর একটা হচ্ছে যে দ্য পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, পিবি শেলি। পিবি শেলি, হ্যাঁ, এইটা পয়েট অফ হোপ। এখন পয়েট অফ হোপ কেন পয়েট অফ হোপ বলা হয়? এই যেগুলো কথা বলতে গেলেই সময় অনেক চলে যাবে। কেন বলা হয়? যে সবসময় শেলি ছিল কি আশাবাদী, তার কবিতাগুলোর মধ্যে সবসময় কি হতো, শেলিকে কি বলা হয়? শেলি ইজ কল্ড এ নজরুল, তাই না, ইন বাংলাদেশ। তার শেলিকে সবসময় আশাবাদী ছিল, সে একটু কি করতো যে ভবিষ্যৎটাকে মনে হতো যে না আরো ভালো হবে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ওকে, এই যে এই ধরনের কথাগুলো, ভবিষ্যতের যে কথাগুলো, এগুলো শেলি বলতো, সবসময় ভবিষ্যৎ ভালো হবে এটা বলতো। আবার কিডস কে বলা হয় প্যাসিমিস্ট পয়েট, এটা উল্টা। শেলিকে বলা হয় অপটিমিস্ট, শেলিকে বলা হয় অপটিমিস্ট বা পয়েট অফ হোপ, অপটিমিস্ট, হ্যাঁ, পয়েট অফ হোপ বা অপটিমিস্ট। আর কিডস কে এটা উল্টা, কিডস হচ্ছে মানে এটা কি প্যাসিমিস্ট। কেন প্যাসিমিস্ট বলা হয়? ছিল স্যার, হতাশাবাদী বা পয়েট অফ ফ্রাস্ট্রেশন বা পয়েট অফ স্কেপিস্ট পয়েট বা মানে স্কেপিস্ট বলা হয় কিডস কে। হ্যাঁ, স্কেপিস্ট মানে কি? পালিয়ে যে যায়, পালানোর মানে পলায়নবৃত্ত থাকা, সেটা হচ্ছে স্কেপিস্ট। তাহলে এর কবিতাগুলোর মধ্যে ছিল আশার কথা, আর কিডস এর কবিতার মধ্যে ছিল নিরাশার কথা, হতাশার কথা। কিডস হতাশা হওয়ার কারণ হচ্ছে কিডস অল্প বয়সে মারা গেছে, তাই না? কিডস এর অসুখ ছিল, টিউবারকুলোসিস ছিল, নিজে একজন ডাক্তার ছিলেন, কিন্তু তার ওই সময় যার হয় যক্ষা তার নাই রক্ষা,
ওই সময় যক্ষা হইলে আর কোনো চিকিৎসা হইতো না, এই জন্য কিডসের যক্ষা হয়ে মারা যায় খুব অল্প বয়সে। কত বয়সে মারা যায় বলো তো, কে বলতে পারবা? কিডস 21 কত? স্যার 30। 30 বয়সে কি? স্যার 22 বছরে আর কি, কিন্তু 22 সালে, কিন্তু বয়স তো 26। আচ্ছা, এইটা শেলি কত বছর বয়সে মারা যায়? এটা তোমাদের একটা কাজ থাকলো, তোমার শেলির লাইফ যে স্কেচটা আছে, লাইফ স্টোরি দেখবা। আচ্ছা, কত বয়স, কি সে পেশায় কি ছিল? 95। আচ্ছা ঠিক আছে, সে পেশায় কি ছিল, তার বয়স কত ছিল, কত বয়সে মারা গেছে, হ্যাঁ ডাক্তার ছিল। আচ্ছা, সবগুলো বিষয়ে তোমার একটা বাড়ি কাজ থাকলো, আমি বলবো না, তোমার এটা সবগুলো দেখবা, দেখলে তোমাদের কাজে লাগবে। এরপর আসো, কবিতা হিসেবে শেলি কিডস কি করতো, সবসময় পালিয়ে যেত। ধরো তার ও টু নাইটিঙ্গেল কবিতা ছিল, ও টু নাইটিঙ্গেল কবিতার মধ্যে সে মানে প্রত্যেকটা কবিতার মধ্যেই ও টু মিলানকলি, ও টু নাইটিঙ্গেল, ও টু গ্রিসেন আর্ন, এই যতগুলো কবিতা আছে প্রত্যেকটা কবিতার মধ্যে কিডস কি করতো, প্রথমে সেই মানে জায়গা যেটা দেখতো সেটার মধ্যে সৌন্দর্য খুঁজে পেতো, দেখতো যে বাহ কি সুন্দর। যেমন ও টু নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল পাখির গান শুনে সে মুগ্ধ হয়ে যায়, সে বলে যে এরকম এত সুন্দর গান আমি জীবনে শুনি নাই, এত মানে মুগ্ধ হয়ে যায় আর কি, খুব সুন্দর বর্ণনা। একটু পরেই তার মাথায় কি কাজ করে যে এই গান তো হারিয়ে যাবে, এই গান হারিয়ে গেলে তাহলে কি হবে, যে এই গানের মতো যে আমি হারিয়ে যেতে পারতাম, এইরকম করে সে হারিয়ে যেতে যেত, সবকিছুতে হারিয়ে যেতে যেত। এই জন্য তাকে বলা হয় পেসিমিস্ট। ওকে, যাই হোক, আপাতত মনে রাখো এটাই যে স্যার 29 বছরে মারা গেছে। কত বছর বয়সে? 29। এটা ভালো করে দেখবা। 26 বছরে মারা গেছে। 25। আচ্ছা, এটা তোমাদের কাজ থাকলো, তোমরা দেখবা, এখানে দেখো, এটা রাখো, এটা দেখো, তাহলে আমরা পেলাম পয়েন্ট অফ রিজনেশন, পয়েন্ট অফ রিজনেশন আর পয়েন্ট অফ হোপ, এটা হচ্ছে পার্সিফিক শেলি। আর যদি প্যাসিমিস্ট পয়েন্ট বলতো তাহলে তো কিডস। 8 নাম্বার দ্য পয়েন্ট অফ রিভলিউশনারি, তোমরা জানো এটা গতকাল বলছো, পয়েন্ট অফ রিভলিউশনারি কে? পিবি শেলি। শেলি, মনে রাখবা, রিবেল পয়েন্ট আর রিভলিউশনারি পয়েন্ট, রিবেল হলে হচ্ছে বাইরন আর রিভলিউশনারি হলে শেলি। তাহলে 9 নাম্বারটা হচ্ছে বাইরন, রিবেল পয়েন্ট এটা হচ্ছে লর্ড বাইরন, আর রিভলিউশনারি পয়েন্ট এটা হচ্ছে শেলি। প্রশ্নগুলো তো বলেই দিলাম, নেক্সট স্লাইডে যাও। এই যে এটাও পরীক্ষা আসে, পয়েট অ্যান্ড পেইন্টার অফ দ্য প্রি রোমান্টিক এজ, poet and painter of the pre-romantic age, and pre-romantic age বলতে কি অ্যাকচুয়ালি রোমান্টিক এজই বলা চলে। একই সাথে পয়েট এবং পেইন্টার দুটোই ছিল। ওনার নাম কে? উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক যে কবিতাগুলো লিখছে সেই কবিতাগুলোর মধ্যে উইলিয়াম ব্লেক কি নিয়ে লিখতেন? উইলিয়াম ব্লেক কি নিয়ে লিখতেন? চাইল্ডিশ কবি ছিল। চাইল্ডিশ কবি, হ্যাঁ, শিশুদের নিয়ে লিখতেন। হ্যাঁ, কারণ যে পয়েন্ট অফ ইনোসেন্স এন্ড পয়েন্ট অফ এক্সপেরিয়েন্স, দুটো বিখ্যাত আছে, গ্রন্থ আছে, পয়েন্ট অফ ইনোসেন্স এন্ড পয়েন্ট অফ এক্সপেরিয়েন্স। যাই হোক, এইটা গেল তোমার উইলিয়াম ব্লেক। তাহলে পয়েট এন্ড পেইন্টার এটা হচ্ছে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেক। তারপর আমরা যাই, প্রশ্ন একটাই আছে, প্রশ্নটা তো খুবই সোজা, হু দ্য ফলোইং ওয়াজ বোথ এ পয়েট এন্ড পেইন্টার? তাহলে উত্তর হচ্ছে সি, ব্লেক। এগুলো বিশেষ পরীক্ষা আসছে, তোমরা শীট থেকে প্রশ্নটা আনসারটা সাথে চুকে রাখিও। এরপরে স্লাইডে যাই আমরা। স্যার, পয়েট এন্ড পেইন্টার অফ ভিক্টোরিয়ান এজ এটা কি? ভিক্টোরিয়ান এজ। পয়েট এন্ড পেইন্টার অফ ভিক্টোরিয়ান এজ কে হবে বলো? স্যার অপশন দেন। চার্লস ডিকেন্স, রবার্ট ব্রাউনিং, চার্লস ডিকেন্স, রবার্ট ব্রাউনিং, আলফ্রেড টেনিসন। তারপর হচ্ছে আরেকটা নাম হলো, ওনার নাম হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। আচ্ছা, এটা শেষ করো, এটা শেষ করো। দেন এটা বাই প্রফেশন আসো, বাই প্রফেশন দেখো, উপরে যাও, উপরে স্লাইডে যাও। আচ্ছা, এটাই এটা বলো, পয়েট হু ওয়াজ এ ক্লার্জিম্যান বাই প্রফেশন, কি হবে এটা?
জর্জ হার্বার্ট, জর্জ হার্বার্ট, ভেরি গুড, জর্জ হার্বার্ট, আমেরিকান ন্যাশনাল পোয়েট। জর্জ হার্বার্ট, ঠিক আছে, গুড হয়েছে। তাহলে এটা হচ্ছে যে প্রশ্ন হলো দ্য পয়েট হু ওয়াজ এ ক্লার্জিম্যান বাই প্রফেশন, জর্জ হার্বার্ট। তারপরে 2 নম্বর দেখো, পয়েট হু ওয়াজ এ সার্জন অর ডক্টর বাই প্রফেশন, তোমরা জানো একটু এই কথা হয়েছে, জন কিটস। জন কিটস। 2 নম্বরটা লিখে রাখো, জন কিটস, তোমরা তো কিটসের বানান জানো, নামটা জানো, জন কিটস। 3 নম্বরে পুলিশ অফিসার ইন বার্মা অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, নাম কি? স্যার জর্জ অরিয়েল। জর্জ অরওয়েল, হ্যাঁ, জর্জ অরওয়েল। অরওয়েল জর্জ কি লিখছে বলো তো? স্যার এনিম্যাল ফার্ম লিখছিল। অ্যানিমাল ফার্ম, বহুবার পরীক্ষা আসছে, অ্যানিমাল ফার্ম। 1944। যখন যেটা মাথা আসবে, যখন যেটা সামনে আসবে, ওর লিঙ্কটার সাথে সাথে মনে করে ফেলবা, তাহলে পড়াটা চর্চা হবে বেশি, মনে থাকবে বেশি। যেমন ধরো এটা আসলো কি যে পুলিশ অফিসার ইন বার্মা অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, নাম কি? তুমি বলে জর্জ অরওয়েল, সাথে সাথে মনে করো জর্জ অরওয়েল বিখ্যাত বইটা কি? অ্যানিমাল ফার্ম। তাহলে তোমার এটা পড়াটা হয়ে গেল। তারপরে যাও, পরের স্লাইডে যাই। রিয়েল নেম, দেখো রিয়েল নেম কিন্তু পরীক্ষা আসে। রিয়েল নেম গুলো দেখো, দ্য রিয়েল নেম অফ জর্জ এলিয়ট, পারবা? জর্জ এলিয়টের রিয়েল নেম কি? জানা আছে? স্যার ম্যারিয়ান ইভান মনে হয়। মেরিয়ান ক্রস। একই মানে ম্যারিয়ান ইভান মনে হয়। ম্যারি, মেরিয়ান ক্রস। ম্যারি কি? মেরিয়ান ক্রস। ম্যারি না, ওই যে ওর নাম কি, সে ও ভালো বলছে, ম্যারি ইভান মনে হয়। ম্যারি আন্না ইভান্স, মেরিয়ান। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, গেল এটা। পরেরটা কি হবে বলো? দ্য রিয়েল নেম অফ জর্জ অরওয়েল। জর্জ অরওয়েলের রিয়েল নেম কি? স্যার এরিক আর্থার ব্লেয়ার মনে হয়। এরিক আর্থার ব্লেয়ার। একই মানে, এরিক আর্থার। হ্যাঁ, এরিক আর্থার ব্লেয়ার, টনি ব্লেয়ারের নামের মতো না? টনি ব্লেয়ার মনে হয়, ওই আগে যে ইয়া ছিল, ইউকের যে ইয়া ছিল, প্রধানমন্ত্রী ছিল টনি ব্লেয়ার। এরিক আর্থার ব্লেয়ার, দ্য রিয়েল নেম অফ জর্জ অরওয়েল, এরিক আর্থার ব্লেয়ার। এগুলো মনে রাখতে হবে কিন্তু, পরীক্ষা আসে কিন্তু। দ্য রিয়েল নেম ও হেনরি, এটা তো পারো তাই না? ও হেনরি রিয়েল নেম কি? উইলিয়াম সিডনি পটার। হ্যাঁ, উইলিয়াম সিডনি পটার, উইলিয়াম সিডনি পটার। তারপরে এটা কি আছে? এসটি কোলরিজ তো তোমরা সবাই জানো, স্যামুয়েল টেলর কোলরিজ। টিএস এলিয়ট, টিএস এলিয়টের পুরো নাম কি? টিএস তে কি হয়? টমাস ইস্টার্ন। হ্যাঁ, থমাস স্ট্যান্স এলিয়ট, থমাস স্ট্যান্স এলিয়ট। হ্যাঁ, এটা পরীক্ষা আসছে কিন্তু। তারপরে লর্ড বায়রনের পুরো নাম কি? জর্জ গর্ডন লর্ড বায়রন। হ্যাঁ, জর্জ গর্ডন লর্ড বায়রন। এটা হচ্ছে পুরো নাম, ঠিক আছে। আর প্রশ্নগুলো তো এই রিলেটেড প্রশ্ন, আমি ঝটপট বলে দিচ্ছি, সমস্যা নাই। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হেনরি? দেখো এটা 13তম বিশেষ পরীক্ষা আসছে। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হেনরি? একটু আগে যেটা বললাম, আনসার বি, উইলিয়াম সিডনি পটার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ জর্জ এলিয়ট? জর্জ এলিয়টের পুরো নাম কি? এটা আসছে ইয়াতে 2003 সালে পরীক্ষা আসছে, ম্যারি আন্না ইভান্স। সি আনসার। 3 নাম্বার ইন টিএস এলিয়ট, হোয়াট ডু টিএস স্ট্যান্ড ফর?
তাহলে টিএসএ কি বোঝায়? থমাস স্টেয়ার্নস, আনসার এ। আচ্ছা তারপরে যাও ডেথ, এই দুটো কোশ্চেন পরীক্ষা আসে। পোয়েট হু ডাইড অফ টিউবারকুলোসিস, তোমরা সবাই জানো এর নাম কি? জন কিটস। 2 নাম্বার পোয়েট হু ওয়াজ ড্রোনড ইন দ্য সি, এটা কি হয় বলো? 2 নাম্বারটা কি হবে? স্যার পিভি শেলি মনে হয়। হ্যাঁ পিভি শেলি, পিভি শেলি। শেলির নাম লিখে রাখো। পকেটে যে কবিতার বই পাওয়া গিয়েছিল। হ্যাঁ আচ্ছা, অনেক কথা, এগুলা অনেক কথা, ইনশাআল্লাহ এগুলো পড়বা। এই তথ্যগুলো পরীক্ষা আসার জন্য, অর্থাৎ যে যা তোমাদের দেওয়া হচ্ছে এখানে, এগুলো একদম জিস্ট করে যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো এখানে দেওয়া আছে, জাস্ট এগুলো অবশ্যই পড়বা। আমার মনে হয় তোমাদের পড়া হয়ে গেছে অলরেডি। পোয়েট হু ওয়াজ ড্রন ইন দ্য সি, শেলি গেল। একটা কোশ্চেন দেওয়া আছে, কোন ইংরেজি কবি যক্ষা রোগে মৃত্যুবরণ করেন? তোমরা জানো জন কিটস, আনসার ডি। এরপরে ধর নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ নিয়ে কয়েকটা প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে, এগুলো পরীক্ষা আসে। অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ স্টার্টেড ফ্রম দ্য ইয়ার, কোন বছর থেকে শুরু করে? 1901 সাল স্যার। 1 সাল থেকে, হ্যাঁ 1901 সাল লিখে রাখো, 1901 সাল থেকে। 2 নাম্বার ফিলোসোফার, ম্যাথমেটিশিয়ান এন্ড এসেইস্ট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার, একই সাথে ফিলোসোফার, ম্যাথমেটিশিয়ান, এসেইস্ট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার, তোমরা জানো এর নামটা কি? স্যার বার্টন রাসেল নাকি? বার্ট্রান্ড রাসেল, ইয়েস, বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেল। আচ্ছা এটা গেল ফিলোসোফার, ম্যাথমেটিশিয়ান, এসেইস্ট, এবং সে নোবেল প্রাইজও পাইছে। 3 নাম্বার স্টেটম্যান হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার, মানে রাজনীতি। চার্চিল, দ্বিতীয় উইনস্টন চার্চিল। চার্চিল। উইনস্টন চার্চিল, হ্যাঁ উইনস্টন চার্চিল। কি লেখার জন্য পাইছে এটা? স্যার ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে লিখছিল। হ্যাঁ বইটার নাম কি? হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ভেরি গুড, হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কত সালে পাইছে বলতে পারো? কত সালে? স্যার 1953। 1953, ভেরি গুড। না স্যার। হ্যাঁ ঠিক আছে, 1950 ঠিক আছে। 1953। হ্যাঁ উনি পাইছে স্যার 1953 তে। 1953 না? হ্যাঁ জি স্যার। আর টিএস এলিয়ট পেয়েছিল 1923 সাল বোধহয়, 22 সাল কি 23 সালে। হ্যাঁ আচ্ছা, টিএস এলিয়ট না, ডব্লিউবি ইয়েটস। স্যার টিএস এলিয়ট তো অনেক পরে। না ডব্লিউবি ইয়েটস, ইয়ার্স 23 সালে পাইছে। হ্যাঁ 23 সালে। জি স্যার। আচ্ছা এগুলো মিলে পড়বা, তাহলে ভালো হবে। হ্যাঁ আচ্ছা এরপরে যাও, ড্রামাটিস্ট এন্ড নোভেলিস্ট হু অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন লিটারেচার, ড্রামাটিস্ট এবং নোভেলিস্ট। হ্যাঁ আবার লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছে, সেটা কে? আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে, ভেরি গুড। আর্নেস্ট হেমিংওয়ে লেখা হবে। আর্নেস্ট হেমিংওয়ে, আমার মনে হয় তোমরা সবাই নামটা জানো। আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত একটা বইয়ের নাম বলো। ফেয়ারওয়েল টু আর্মস। A Farewell to Arms। A Farewell to Arms, গুড। এটা পরীক্ষা আসে। স্যার ওল্ড ম্যান এন্ড দ্য সি। ওল্ড ম্যান এন্ড দ্য সি, হ্যাঁ ঠিক আছে। এরপরে যাও 5 নাম্বার, যাও 5 নাম্বার হচ্ছে পোয়েট এন্ড সিনেটর, poet and senator and awarded Nobel Prize for Literature, poet and senator and awarded Nobel Prize for Literature, বলো কি? WB Yeats। WB Yeats, হ্যাঁ জি স্যার। জি স্যার, আয়ারল্যান্ডের স্যার। হ্যাঁ উনি জন্ম কোথায়? আয়ারল্যান্ডে। কত সালে নোবেল পেয়েছে? কত সালে? 1923 সালে। 23 মনে হয় স্যার। ও সরি 23 সাল। জি স্যার। আচ্ছা যদি আমার ভুল হয় তোমরা দেখে নিও একটু। এরপর যাও 6 নম্বরে, গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। ঠিক আছে, উনি রবীন্দ্র। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, হ্যাঁ এইটা কে বলো দেখি? জি.বি. শ, জর্জ বার্নার্ড। জি.বি. শ, হ্যাঁ জি.বি. শ। কত সালে পাইছে বলতে পারবা? স্যার ইয়ার পরে পাইছে, ইয়ার্স এর পরে পাইছে। হ্যাঁ ইয়ার্স এর 2 বছর পরে পাইছে। তাহলে এইভাবে খেয়াল করবা, ইয়ার্স পাইছে। হ্যাঁ 1925 সালে পেয়েছে, ঠিক আছে। ইয়ার্স পাইছে 23-এ, ও পাইছে 25-এ, 2 বছর পরে। আর 7 নাম্বার যাও, নোবেল লরিয়েটস টু রিফিউজ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। নোবেল পাইছে কিন্তু সেটা আবার রিফিউজ করে দিয়েছে, সেই ব্যক্তিকে? রাশিয়ার একজন আছে। দুইজন আছে।
বরিস পেস্টারনাক রাশিয়া, বরিস পেস্টারনাক রাশিয়া, এদের নামগুলো বরিস পেস্টারনাক। এগুলো কিন্তু পরীক্ষা কিন্তু আসে, হ্যাঁ, এই জন্য মনে রাখতে হবে। বরিস পেস্টারনাক ইনি হচ্ছে রাশিয়ার, হ্যাঁ। আরেকটা পেয়েছে জ পল সার্ত্রে, জ পল সার্ত্রে, আর ইনিও রিভিউজ করেছে, জ পল সার্ত্রে রিভিউজ করছে, আবার বরিস পেস্টারনাক উনিও রিভিউজ করছে, দুজনে রিভিউজ করছে, হ্যাঁ। একজন যে রিসেন্ট কিছু বছর আগে যে রিফিউজ করছে ওটা কি ধরবো আমরা, যে বব ডিলান নাকি, ওটা কিসের জন্য করছে? এইটা আমার ঠিক এক্সাক্ট মনে নাই, তারপর খেয়াল রাখতে পারো পরীক্ষা আসলে তো অপশন দেওয়া থাকবে, দুটো একটা, যে কোনো একটা, দুটো নামই থাকবে না, যে কোনো একটা থাকবে। ইনি কিন্তু ফ্রান্সের, উনি রাশিয়ার। আচ্ছা, তাহলে প্রশ্নগুলো ওই উপরে, ওইটার উপরে প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন, তোমরা এটা পারবা, যেগুলো পরীক্ষা আসছে। যেমন ধরো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার, এটা 12তম বিশেষ পরীক্ষা আসছে, এটা উইনস্টন চার্চিল, আনসার সি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হু ওয়াজ এ স্টেটম্যান বাট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ইংলিশ লিটারেচার, তোমরা এটাও জানো, আনসার সি, উইনস্টন চার্চিল। এটা আসছে তোমার অনেকগুলো নন কারা পরীক্ষা আসছে। 3 নাম্বার হচ্ছে ইন হুইচ ইয়ার উইনস্টন চার্চিল গেট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, তোমরা সবাই জানো 1953, আনসার ডি, এটা পরীক্ষা আসছে। 4 নাম্বার হচ্ছে হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর দ্য পোয়েম দ্য ওয়েস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড কবিতার জন্য কে নোবেল প্রাইজ পেয়েছে, তোমরা জানো টি.এস. এলিয়ট, এটা হচ্ছে সি আনসার। 5 নাম্বার হু ওয়াজ দ্য অনলি নোবেল লরিয়েট টু রিফিউজ দ্য নোবেল প্রাইজ, এখানে বলছে অনলি নোবেল লরিয়েট, অ্যাকচুয়ালি অনলি তো না, অনেকেই হবে। এটা 2004 সালে পরীক্ষা আসছে, দ্যাটস ওয়াই এটা লেখা আছে এরকম ভাবে। এটা হচ্ছে আনসার হচ্ছে জে পল সার্ত্রে, দেখো জে পল সার্ত্রে আছে এতে, ওটা দিয়ে দেবা, যদি এটা না থাকে, যদি এটা থাকতো তাহলে এটাই হইতো। 6 নাম্বারে রাশিয়ান অথর হু রিফিউজড নোবেল প্রাইজ, এবার দেখো রাশিয়ান অথর বলছে, এবার বরিস পেস্টারনাক, আনসার এটা, অর্থাৎ দুটোই তোমার কাজে লাগবে, দুটোই মনে রাখতে হবে। নেক্সট স্লাইড যাও। ফার্স্ট, এবার দেখো ফার্স্ট নিয়ে আমরা কি পাই। 1 নাম্বার হচ্ছে কম্পাইলার অফ ফার্স্ট ইংলিশ ডিকশনারি, তোমরা জানো এটা কি, তাই না? ফার্স্ট ইংলিশ ডিকশনারি কি স্যামুয়েল জনসন, তাই না? স্যামুয়েল জনসন, হ্যাঁ, স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসন। 2 নাম্বার ফার্স্ট ট্রান্সলেটর অফ বাইবেল ইন ইংলিশ, বলতে পারবা কি এটা? ফার্স্ট ট্রান্সলেটর অফ দ্য বাইবেল ইন ইংলিশ, জন উইক্লিফ, জন উইক্লিফ, ভেরি গুড, জন উইক্লিফ, সম্পূর্ণ নাম মনে থাকে, অল্প অল্প মনে থাকে। জন উইক্লিফ, হ্যাঁ, এটা কি নাম ছিল? নিউ টেস্টামেন্ট, তাই না? জি স্যার, নিউ টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জন উইক্লিফ। এইটুকু মনে রাখতেই পারলেই হবে, মানে এত তো দরকার হয় না, তোমার 10 পাওয়ার জন্য জানার দরকার হবে না, বুঝছো? যা আছে এগুলা পড়ে যাও, ইনশাল্লাহ 10 আসবে। ওকে, তারপরে হচ্ছে কত আছে, এরপর কত নাম্বার গেল? 3 নাম্বার ফার্স্ট পিএইচডি হোল্ডার অফ বেঙ্গলি মুসলিম ইন ইংলিশ লিটারেচার, ফার্স্ট পিএইচডি হোল্ডার অফ বেঙ্গলি মুসলিম ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যের উপর প্রথম পিএইচডি হোল্ডার হচ্ছে ডক্টর সাজ্জাদ হোসেন, ডক্টর সাজ্জাদ হোসেন, লিখে রাখো ডক্টর সাজ্জাদ হোসেন, লেখা দরকার নেই, পারবা, ডক্টর সাজ্জাদ হোসেন, হ্যাঁ। 4 নাম্বার দ্য ফার্স্ট মডার্ন নভেল ইন ইংলিশ, দ্য ফার্স্ট মডার্ন নভেল, তোমরা সবাই জানো বোধহয় এটা, তাই না? দ্য ফার্স্ট মডার্ন নভেল কি নাম? পামেলা, পামেলা, পামেলা। কে লিখছে পামেলা? রিচার্ডসন, স্যামুয়েল রিচার্ডসন, পামেলা স্যামুয়েল রিচার্ডসন, হ্যাঁ। 6 নাম্বার দ্য ফার্স্ট ইংলিশ কমেডি, নাম কি কও? স্যার ওই যে রোস্টার, রোস্টার, রাল্ফ রয়েস্টার ডয়েস্টার, রাল্ফ রয়েস্টার ডয়েস্টার। গতকাল না এটা আলোচনা করলাম আমরা। স্যার বইয়ের পেজ নাম্বার কত স্যার? আমি খুঁজে পাইতেছি না, জয়েন দিতে দেরি হয়েছে স্যার। 167, 167 পেজে আছি আমরা,
ফার্স্ট লেখা আছে, যে যে বক্সের উপরে ফার্স্ট লেখা আছে ওখানে আছি আমরা। ওখানকার 6 নাম্বার ঘরে যাও, 6 নাম্বারে যাও। দ্য ফার্স্ট ইংলিশ কমেডি, রাল্ফ ডয়েস্টার। কে লিখছে রাল্ফ ডয়েস্টার? মনে আছে? গতকাল কিন্তু আলোচনা হয়েছে এটা নিয়ে। নিকোলাস উডল, হ্যাঁ। ওকে, গুড। 7 নাম্বার দেখো, দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি, তোমরা গর্ভডাক বলছো। গর্ভডাক, কে লিখছে গর্ভডাক? থমাস নর্টন এন্ড স্যাকভিলে। হ্যাঁ, থমাস নর্টন এন্ড থমাস স্যাকভিল। এগুলো বারবার মানে আলোচনা করলে এটা মাথায় গেঁথে যাবে। একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, আমি বলে দেই, 15তম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই, উই অল নো হু ইজ হি, স্যামুয়েল জনসন। ওকে, আনসার বি। দেন নেক্সট ইয়াতে যাই আমরা। একটা কোশ্চেন ছিল স্যার, গতকালকে হচ্ছে এই যে থমাস নর্টন এন্ড স্যাকভিলেকে বলছিলেন ইংলিশ ট্র্যাজেডির ফাদার, তো বইতে দেখলাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো কোন বইয়ের মধ্যে দেয়া আছে? হ্যাঁ, ক্রিস্টোফার মার্লো দেয়া আছে, আবার এটা দেয়া আছে। মূলত এটাই হবে, যেহেতু ফার্স্ট ট্র্যাজেডি এটাই লিখছে, প্রথম ট্র্যাজেডি কে লিখছে? এটা লিখছে না, তাহলে এটা ফাদার হবে না? এটাই হবে। হ্যাঁ, তো কিছু বইয়ের মধ্যে ক্রিস্টোফার মার্লোর নামও দেওয়া আছে। ইংরেজি সাহিত্যের শেষ কথা বলতে কিছু নাই, তোমরা মনে রাখবা। যেমন উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা এরকম মনে করতেছি, এইটা সমালোচকরা মনে করে যে উইলিয়াম শেক্সপিয়ার অ্যাকচুয়ালি কেউই নাই। উইলিয়াম শেক্সপিয়ার একটা বগাজ নাম। হয়তো অন্যরা লিখছে উইলিয়াম শেক্সপিয়ার নাম শব্দ নামে লিখছে, এরকম অনেকে মনে করে। তো এদের বলা শেষ নাই, এদের মানে কথা শেষ নাই। তারপরেও আমাদের একটা জিনিস ধরে যেতে হবে, যে পড়তে হবে। ওকে, কারণ আগে ঘটনা তো কোনো তো সময় তো ইয়া ছিল না। যাই হোক, আমরা এবার চলে যাই পরেরটাতে, সাম আদার ইনফরমেশন, আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা দেখো, এটার মধ্যে কি বলছে? 1 নম্বরে, পয়েট হু ওয়াজ এক্সপেলড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি। পয়েট, নাস্তিকতার জন্য পিবি শেলি। হ্যাঁ, পিবি শেলিকে এক্সপেল করা হয়েছে, তাই না? পার্সি বিশি শেলি, নাস্তিকতা। ওকে, পয়েট হু ওয়াজ এক্সপেলড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি because of his atheism, তাই না? 2 number, poet who helped Rabindranath to translate his Gitanjali in English. W.B. Yeats। W.B. Yeats, হ্যাঁ, গীতাঞ্জলি লিখে দিয়েছে তা কিন্তু না, হেল্প করছে। হ্যাঁ স্যার, ভূমিকাটা লিখছে, হইলো একটু হেল্প করছে আর কি। 3 number, who introduced blank verse in English poetry. Number 3, who introduced blank verse in English into English poetry? Christopher Marlowe. তাহলে ফাদার অফ blank verse কে হবে বলো? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো হবে, এইভাবে খেয়াল রাখবা আর কি। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেক্সট স্লাইডে দেখো, এখানে আনসার সব বলে দেওয়া আছে, জাস্ট একটু দেখে যাও খালি। আছে না এগুলো? কি বলছে যে ফিগার অফ স্পিচ, হ্যাঁ, অ্যাজ লাইক ব্যবহার করে কোন তুলনা করা বোঝায়, এটাকে কি বলা হয়? সিমিলি। আচ্ছা, আরটা কি আছে? অ্যাজ লাইক ব্যবহার না করে কোন তুলনা করা বোঝায়, এটা মেটাফর। কোন একটা জিনিসের অপর একটা জিনিসের প্রতীক দ্বারা সিম্বল। কোন গল্পের মাঝে সত্য ঘটনা তুলে ধরা, সেটা হচ্ছে অ্যালিগরি। প্রাণীর কোন বস্তুকে জীবন্ত প্রকাশ করে, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। শব্দের মাধ্যমে কোন চিত্র ফুটিয়ে তোলা হয়, সেটা হচ্ছে ইমেজারি। আর কোন বিষয়কে অতিরঞ্জিত করে বোঝায়, সেটা হচ্ছে হাইপারবোল। দেখো, এগুলো আমি যত সহজে বললাম, এগুলো তোমরা সহজেই পারবা। সিম্পলি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, এগুলো সবই লেখা আছে। সিমিলি আর মেটাফর হচ্ছে, আমি যদি বলি যে ধরো, আমি তোমাদের যদি বলি যে আমি এই ডাস্টারের মতো, তাহলে আমি কার মতো? ডাস্টারের মতো। ওকে, এই যখনই আমি কারো মতো বলবো, কোন একটা জিনিসের তুলনা করা বোঝাবো, তাহলে কি বলবো? আই এম as like as the duster। এই যে as বা as like হ্যান তেন মুখে ব্যবহার করতেছি, সেটা হচ্ছে কি? তুলনা বোঝাচ্ছি। তাহলে কারো মতো যখনই হবে, সেটা হচ্ছে সিমিলি। তাহলে যদি বলা হয় যে বাড়িতে ধরো নতুন বউটো গ্রামে যখন আসে, তখন কি বলা হয়? বাড়িতে বলা হয় যে একেবারে চাঁদের মতো সুন্দর রে বউটা। তাহলে এই যে চাঁদের মতো সুন্দর যদি বলা হয়, এটা কি সিমিলি না মেটাফর? সিমিলি স্যার, সিমিলি। এখন ধরো কোন একটা মহিলা আসছে দেখতে, আয়সা বললো যে আরে চাঁদ নিয়ে আসছে রে বাড়িতে, চাঁদ নিয়ে আসছে। তাহলে কি বলছে? চাঁদের মতো বলে না, কি বলছে? চাঁদ নিয়ে আসছে। চাঁদের মতো বলে নাই, কি বলছে? চাঁদ নিয়ে আসছে। তাহলে এই চাঁদ নিয়ে আসছে, এটা কি বললো? চাঁদের মতো বলে নাই, বললো চাঁদ।
তাহলে মেয়েটা তো চাঁদ না, ডিরেক্ট মেয়েটাকে বললো চাঁদ। এই যে একটা জিনিসের সাথে সরাসরি যে জিনিসটাকে বলা হয় সেটা হচ্ছে মেটাফোর। তাহলে যখনই বলা হবে, একটু দাঁড়াও, যদি বলা হয় যে চাঁদ নিয়ে আসছে তাহলে কি হবে, এটা হচ্ছে মেটাফোর। এখন তোমাকে যদি বলা হয় যে শেরে বাংলা was as brave as a tiger, তাহলে শেরে বাংলা was as brave as a tiger, তাহলে শেরে বাংলা ছিল কি, এটা সিমিলি। আর শেরে বাংলা was a tiger, এটা কি হবে, মেটাফোর। এটা হচ্ছে মেটাফোর। তোমরা সিমিলি আর মেটাফোর এই দুটো বুঝছো কিনা? বুঝছি স্যার। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আপনি যে উদাহরণটা দিলেন স্যার, চাঁদ নিয়ে আসছে, এটা তো পার্সনিফিকেশনও তো হয় স্যার, পার্সনিফিকেশন তো মিন করে স্যার। আচ্ছা, পার্সনিফিকেশন কি দেখো না, পার্সনিফিকেশন কিভাবে হবে? আচ্ছা দাঁড়াও, পার্সনিফিকেশন বলে দেই, পার্সনিফিকেশন কি, যেমন পার্সনিফিকেশন তুলনা করবে না পার্সনিফিকেশন। আচ্ছা দাঁড়াও, আমি বলে দিচ্ছি, টাইম ইউ আর ওল্ড জিপসি ম্যান, এরকম একটা লাইন আমরা পড়ছি আগে, তাই না? তোমরা দেখছো কিনা জানি না। কি স্যার এটা? হ্যাঁ, এই যে টাইম, হ্যাঁ এখন খেয়াল করো, টাইমকে কি বলা হলো, তুমি জিপসি ম্যান। টাইম কি না, টাইম কি বলা হয়, সময়, তুমি যেন একটা জিপসি ম্যান, তাই না? তাহলে সময়কে কি বলা হলো, তুমি বলে সম্বোধন করা হইলো। তুমি বলতে কি বোঝায়, এটা প্রাণী বোঝায় না, মানুষ বোঝায় না? জি স্যার। তাহলে এই সময় কি মানুষ, সময় কি প্রাণ আছে? প্রাণ নাই। এই প্রাণ ছাড়া একটা জিনিসকে প্রাণী হিসেবে ইউ হিসেবে আখ্যায়িত করলো। যখনই কোনো প্রাণহীন কোনো বস্তুকে প্রাণী হিসেবে আখ্যায়িত করা হবে তখন তার নাম হবে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন। জি স্যার। বুঝছো জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, মেটাফোর আর পার্সনিফিকেশনের মধ্যে একটু খটকা আছে স্যার, একটু খটকা আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পার্সনিফিকেশন। আমি বললাম যে এই যে কলমটা আছে, আমি বললাম ও কলম তুমি আমারে কত কিছু লিখে দিয়েছো, তাহলে এই কলমটা তখন কি হবে? আমি যদি বলি যে আমি কলমের মতো পাতলা, তখন কি হবে? সিমিলি স্যার। স্যার তখন মেটাফোর। সিমিলি স্যার। না, তখন হবে আমি কলমের পাতলা, সেটা কি হবে? সিমিলি স্যার। সিমিলি। সিমিলি। আমি একটা কলম, তখন কি হবে? মেটাফোর। মেটাফোর। ঠিক আছে। আর যখন বলবে কলম তুমি কি সুন্দর, তখন কি হবে? পার্সনিফিকেশন। বুঝছো জিনিসটা? তিনটা বুঝছো? একটু ক্লিয়ার স্যার। সবাই ক্লিয়ার? ওকে। ওকে। আবার ধরো মনে করো যে আমরা কি বলি, কই যে এরকম যে একটা কল দিছি কাউকে ধরে নাই, দুইটা কল দিছি ধরে নাই, যখন দেখা হয় তখন কি বলি যে এই তোমারে আমি 1000টা ফোন দিছি তুমি ধরো নাই কেন, বলি না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে যখন বলি যে 1000টা ফোন দিছি, আমরা কি 1000টা দিছি নাকি? আমরা দিছি 1-2টা ফোন দিছি, তাই না? এই যে কল দিলাম 2 থেকে 5টা, করলাম যে 1000 ফোন দিছি, এটা হচ্ছে হাইপারবোল। হাইপারবোল মানে কি তাহলে বলো? অতিরঞ্জিত করে বলা। তাহলে এই ধরনের কথা বললে, এক্সাজারেট করে বললে সেটা হচ্ছে হাইপারবোল হয়ে যাবে। অতিরঞ্জন। হ্যাঁ, এই তো, এগুলো একটু বুঝে বুঝে পড়বা তাহলে হয়ে যাবে। এখন একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো বলছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে অ্যাজ এ ক্লাউড বলছে, আমি কার মতো একা একা হাঁটতেছি? ক্লাউডের মতো। এই মতো মানে ক্লাউড না, সেটা হচ্ছে সিমিলি। আনসার হচ্ছে সি। তাহলে এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা আসলে তোমরা এগুলা চেষ্টা করবা, আরো বেশি বেশি পড়ার চেষ্টা করবা। তোমাদের হাতে যার কাছে যে বই থাকবে সেই বই থেকে বাকিগুলো পড়ার চেষ্টা করবা। এখানে দেখো কোটেশনস আছে, কোটেশন গুলো দেখো একটু। স্যার লিটারেলি টার্ম কি আরো পড়তে হবে স্যার? অবশ্যই পড়তে হবে আরো। এটা জাস্ট কয়েকটা নমুনা দিয়ে দিছি শীটের মধ্যে। হ্যাঁ, আর এই টার্মস গুলো অ্যাকচুয়ালি টার্মস গুলো আরো দেওয়া হয় নাই এখানে। আসলে হয় কি যে শীটটা তো একদম লেখা শীট আকার ছিল, এইগুলোই এখানে দেওয়া হয়েছে, বাকিগুলো বইয়ের মধ্যে আছে। তোমাদের বইগুলো না থাকলে এগুলো আমাদের কিছুদিন হয়তো তোমাদেরকে পিডিএফ করে দিতে হবে। স্যার টার্ম গুলো একটু আমাদেরকে বলেন স্যার, আমি লিখে নিচ্ছি। না, টার্ম গুলো তো অনেক এখানে, এই যে আমাদেরকে আসলে যেগুলো আসার মতো স্যার। না, বই তো প্রত্যেকের কাছেই আছে, তোমার আছে না তোমাদের? জি স্যার, বইতে আছে। আমাদেরকে যদি কোটেশন গুলো একটু ধরে পড়া দিতেন স্যার। স্যার কোটেশনটা একটু বেশি ঝামেলা সবারই। এই যে কোটেশন গুলো শোনো, কোটেশন গুলো তুমি বেশি মানে দুশ্চিন্তা করবে না। কোটেশন গুলো এখানে যে শীটের মধ্যে যা আছে, হ্যাঁ এখানে প্রচুর দেওয়া আছে, এর বাইরে তোমার লাগবে না। এখান থেকে আসো,
এই শীটের মধ্যে যা আছে এর বাইরে দেখবা পেজ নাম্বার 171 দেখো 171 নম্বর পেজে 29টা কোশ্চেন দেওয়া আছে। এই 29টা কোশ্চেন তুমি বারবার রিভিশন দিবা, দেখবে এখান থেকে কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, বুঝছো? 29টা যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো রিপিট হয় বেশি বেশি। আর এখানে 168 পেজ থেকে 170 বা 71 পেজের যে কোটেশনগুলো আছে এগুলো কম না, এগুলো অনেক। তো আমি তোমাদেরকে একটু রিসেন্ট স্যার মডার্ন থেকে বেশি কোশ্চেন হয়, মডার্ন থেকে হয় না স্যার কোটেশন গুলো কই থেকে আসে? কই থেকে আসে? তোমার যে অ্যাকচুয়ালি স্যার রোমান্টিক এজের কবিতাগুলো থেকে আসে, অনেকগুলো আসছে এগুলা। আচ্ছা আগে এটা কভার করো, এই শীটে আগে কভার করো। শীটে কভার করা হয়ে গেলে তোমরা তোমাদের বইয়ের মধ্যে যা আছে এক্সট্রা যেগুলো আছে সেগুলো তোমরা বই থেকে পড়ে নিও। আর আমাদের যদি এই বইটা থাকে এটা থেকেও তোমরা পড়ে নিতে পারো। তোমার কাছে যেটা বই আছে, যার কাছে যেটা বই আছে সেখান থেকেই। স্যার 29টা কোশ্চেনের আনসারগুলো একটু বলে দেন। আমি বলে দিচ্ছি, আনসার বলে দিচ্ছি, হ্যাঁ সবাই বলে দিচ্ছি। তোমরা এগুলান এইখানে এই শীটে যা আছে এইটা আগে কভার করবা, এইটা শেষ করো আগে, শেষ করে তারপরে তোমরা বইয়ের মধ্যে এক্সট্রা কিছু তুমি যদি পড়তে চাও সেটা একটু পড়ে নিবা, কিন্তু এটা শেষ করার পরে এগুলো ইম্পর্টেন্ট। এখন তোমাদেরকে কিছু বলে দেই, যেমন ধরো উইলিয়াম শেক্সপিয়ার থেকে কোটেশন যেটা আছে 168 পেজে 168 পেজ, যে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, পাশে শুধু লিখে রাখবা এটা কোথা থেকে আসছে বলো তো? জুলিয়াস সিজার থেকে আসছে, পাশে জুলিয়াস সিজার লিখে রাখো। টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেনস, এটা তো সবাই জানো কোথা থেকে আসছে? হ্যামলেট থেকে, তাই না? ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, এটা কোথা থেকে আসছে? স্যার এটাও হ্যামলেট, এটা হ্যামলেট থেকে আসছে। তারপরে যে ব্লো ব্লো, এটা তো বহুবার পরীক্ষা আসছে, ব্লো ব্লো দা উইন্টার উইন্ড অ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড, কোলেরিজ, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ার। অ্যাজ ইউ লাইক ইট, হ্যাঁ পাশে লিখে রাখো অ্যাজ ইউ লাইক ইট, পাশে লিখে রাখো অ্যাজ ইউ লাইক ইট, ওগুলো ঢেকে ঢেকে বাসায় রিভিশন দিবা। পাশে এমন ভাবে লিখবা যেন ঢেকে রিভিশন দিতে পারো, ঠিক আছে? পাশে ঢেকে লিখে রাখো অ্যাজ ইউ লাইক ইট। স্যার আমি ভাবছিলাম স্যার ওই যে অ্যালন অ্যালন একটা আছে না স্যার, ওটা তো কোলেরিজ না স্যার? অ্যালন 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 ওটা তো ইয়া, হ্যাঁ হ্যাঁ ওইটা কোলারিজ, ওটা আসছে তোমার অ্যানসিয়েন্ট ম্যারিনের থেকে আসছে, শেলির কিটসের ইয়ার কি বলে কোলরিজের। আচ্ছা তারপরে দেখো শেক্সপিয়ার জেলাসির উপরে যেটা লিখছে সেটা আলাদা করে দেওয়া আছে, জেলাসি মানে ঈর্ষা নিয়ে লিখছে, ইউ মাস্ট নট স্টে হিয়ার লঙ্গার, ইউর ডিসমিশন ইজ কাম ফ্রম সিজার, দেয়ারফর হিয়ার ইট, অ্যান্টনি হোয়ার ইজ ফুলভিয়াস প্রসেস, সিজার্স আই উড সে বোথ। এই যে এগুলো দেখো, এগুলো স্টোরিটা মনে রাখতে পারলে ভালো হইতো, বাট স্টোরিটা অ্যাকচুয়ালি সব স্টোরি তুমি মনে রাখতে পারবা না। যেমন এটা বলছে কিনিয়া অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা তো শেক্সপিয়ার একটা বিখ্যাত একটা নাটক। এখানে অ্যান্টনি আর ক্লিওপেট্রার মধ্যে একটা প্রেম থাকে, কিন্তু অ্যান্টনির ওয়াইফ থাকে আলাদা। অ্যান্টনির ওয়াইফ থাকে কিন্তু এর ওয়াইফের বাইরে ক্লিওপেট্রার সাথে তার প্রেম থাকে। ওয়াইফের নাম হচ্ছে ফুলভিয়া। তো ফুলভিয়া যে আছে, ক্লিওপেট্রা হিংসা করে তখন বলে যে তুমি ফুলভিয়ার কাছেই যাও, ওইটাই ভালো। মানে হয় না যে লাভার বিলাভের মধ্যে যে একটা ঝগড়া হয়, সেই ঝগড়ার প্রেক্ষিতে এটা বলে, রাগ করে বলে যে তুমি ফুলভিয়ার কাছে যাও, ওইটাই ভালো। হ্যাঁ, বা ফুলভিয়ার ভালোবাসাটা কোথায় গেল এটা বলতেছে কথাটা। তো এরকম আর কি, এই জিনিসগুলো একটু যদি হিন্ট জানা থাকে ভালো হয়, কিন্তু এতটা হিন্ট জানা মতো স্টোরি তোমার মাথায় থাকবে না, তুমি একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা। তাহলে এক নাম্বারটা হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা। আর দুই নাম্বারটা কি আছে? দো এজ ফ্রম ফোলি কুড নট গিভ মি ফ্রিডম, ইট ডাজ ফ্রম চাইল্ডিশনেস ক্যান ফুলভিয়া ডাই। দেখো ফুলভিয়ার নামটা আবার আছে, একটা ক্লু খুঁজবা। এই যে ফুলভিয়া থাকা মানে কি? ফুলভিয়াটা হচ্ছে অ্যান্টনির ওয়াইফ, তাহলে এটা হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, দুই নাম্বারটা। চার নাম্বার ফেইলটি দাই নেম ইজ ওম্যান, এটা তো তোমরা জানো এটা কি? হ্যামলেটের মাকে উদ্দেশ্য করে হ্যামলেট বলছে, এটা হ্যামলেট থেকে, ফেইলটি দাই নেম ইজ ওম্যান। ওকে, তারপরে নিচে একটু ভুল করে 7 আছে, এটা 5 হবে। বলছে ফর দ্যাট আই ডু সাসপেক্ট দ্য লাস্টি মুর হ্যাভ লিভড ইনটু মাই সিট। এই যে মুর শব্দটা আছে, যখনই মুর থাকবে, মুর থাকলে এটা ইয়াগো, মানে কি বলে ওথেলো। হ্যাঁ, মুর থাকলেই বুঝবা এটা ওথেলো, তাহলে এটা আসছে তোমার ওথেলো থেকে। 8 নাম্বার অর ফেইলিং সো, 8 নাম্বার হবে না, এটা নাম্বার ঠিক করে নিও, 4 এর পরে 5, এটা হবে 6, 8 নাম্বারটা হবে 6। অর ফেইলিং সো
Yet that I put the mood, এই যে আবার mood আছে, mood থাকা মানে কি? অথেলো স্যার। অথেলো। তারপর একটা দেখো, as I confess, it is my nature's plague to spy into abuses, and often my jealousy shapes fault that are not. এই যে জেলাসির বিষয়টা, বেশিরভাগ জেলাসি হচ্ছে অথেলোর মধ্যে। অথেলো যে এটা সেটার মধ্যে জেলাসি, হ্যাঁ, মানে বেশি বেশি ঈর্ষা তৈরি করে দিয়ে ওথেলোর ওয়াইফকে ওথেলো নিজেই মেরে ফেলে। যাক, এটা হচ্ছে ওথেলোর মধ্যে। তারপর দ্বিধাদ্বন্দ্ব দিলে কি আমরা হেমলেট দিব যদি দেখি যে দ্বিধাদ্বন্দ্ব বেশি? হ্যাঁ, কি দ্বিধাদ্বন্দ্ব বেশি, তাহলে কি হেমলেট দিব? হ্যাঁ, না ওইভাবে একবারে তো ধরে যাবে না, কিছু আইডিয়ার সাথে সাথে কয়েকবার চর্চা করলে মনে থাকবে। জাস্ট মনে রাখার জন্য কিছু ক্লু ধরে নিবা যে এটা সামান্য হেল্প, বাট পড়তে হবে, পড়ার বিকল্প নাই। মানে শুধু আইডিয়া বললাম স্যার, হেমলেটে তো অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, খুন করার অবশ্যই দিতে আছে, হ্যাঁ, কিন্তু তোমার ইয়াটা সেন্টেন্সটাও মনে রাখতে হবে। তারপর যাও, এরপর একটা, ও বিওয়ার মাই লর্ড অফ জেলাসি। জেলাসি শব্দটা খেয়াল করবা, জেলাসি থাকলে এটা ওথেলো, বেশিরভাগ ক্ষেত্রেই ওথেলো হবে। জেলাসি আরটা কি, মুড, এই দুটো শব্দ থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই এটা ওথেলো হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর একটু পড়ে দেখবা, পড়ে মাথা রাখবা। অ্যাঙ্গারে যাও, শেক্সপিয়ার কোটেশনস অন অ্যাঙ্গার। Come not between the dragon and his wraith. Come not between the dragon and his wraith. এটা বলছে কিং লিয়ার। কিং লিয়ার বলছে যখন ওই যে মানে কি বলে, ওর মেয়েকে ওর মানে কি বলে, যখন কিং লিয়ারকে মারতে আসে তখন কিং লিয়ার রাগ করে বলে, কাম নট বিটুইন দ্য ড্রাগন অ্যান্ড হিজ wraith। এক নম্বরটা। তারপর দুই নম্বরটা, লেট গ্রিভ কনভার্ট টু অ্যাঙ্গার, ব্লান্ট নট দ্য হার্ট, এনরেজ ইট। এগুলো এত দরকার নাই। এক নাম্বারটা কিং লিয়ার, দুই নাম্বারটা ম্যাকবেথ, তিন নাম্বারটা আই আন্ডারস্ট্যান্ড এ ফিউরি ইন ইউর ওয়ার্ডস বাট নট দ্য ওয়ার্ল্ড। আই আন্ডারস্ট্যান্ড এ ফিউরি ইন ইউর ওয়ার্ডস বাট নট দ্য ওয়ার্ল্ড। এর দরকার নাই, কেটে দাও। এটা হচ্ছে অথেলো থেকে আসছে, এটা মানে সপ্তম মনে রাখতে পারবে না। Thou hadst been better have been born a dog than answer my wicked wraith. Thou hadst been better have been born a dog than answer my wicked wraith. এই যে কথাটা বলছে, এই কথাটা বলছে ওথেলো ইয়াগোকে। যখন ওথেলো বুঝতে পারে যে শয়তানি করে ওর বউয়ের বিরুদ্ধে বলতে বলতে ওর বউকে হত্যা করেছে, তখন ওথেলো রাগ করে এই কথাটা বলে। তারপর একটা 5 নাম্বারটা দেখো, নেভার টিল দিস ডে saw I him। ফোন নাম্বার ওথেলো বলছেন না স্যার? ফোন নাম্বার ওথেলো বলছে ইয়াগোকে, ইয়াগোকে বলছে ওথেলো। আর 5 নাম্বার বলছে, নেভার টিল দিস ডে saw I him touched with anger so distempered। ওকে, নেভার টিল দিস ডে saw I him touched with anger so distempered। এটা ওই যে তোমাদেরকে বললাম টেম্পেস্ট গল্পের মধ্যে, টেম্পেস্ট নাটকের মধ্যে মিরান্ডা আর ফার্ডিনান্ড, যে ওই রাজপুত্র ফার্ডিনান্ড আর মিরান্ডা হচ্ছে ওই প্রসপারোর মেয়ে, ছোট মেয়েটাকে নিয়ে যে দ্বীপের মধ্যে হারিয়ে যায়, দ্বীপের মধ্যে যে বাস করে, সেই মেয়েটা যখন বড় হয় তখন রাজকুমার ফার্ডিনান্ড আর মিরান্ডার মধ্যে একটা প্রেম হয়। তখন মিরান্ডার বাবা প্রসপারো, সে তো চায় যে ফার্ডিনান্ডের সাথে তার একটা সম্পর্ক হোক, কিন্তু সে এটা বুঝতে দেয় না। তো একটা সময় কি হয় যে ওদের দুজনে একসাথে দেখে তখন প্রসপারো এমন রাগ করে যে রাগে ওই মেয়ে ভয়েই মিরান্ডা ওই ইয়াতে বলে যে নেভার টিল দিস ডে saw I him touched with anger। এরকম রাগ অবস্থা আমি এর আগে কখনো দেখিনি, এরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ, মিরান্ডা বলছে, তার মানে এটা টেম্পেস্ট থেকে। 5 নাম্বার হচ্ছে টেম্পেস্ট। এই তো এভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, এখন সবগুলো কি এগুলা পাশে থেকে বলে দিব, তোমরা বের করতে পারবা? স্যার বের করব স্যার। হ্যাঁ, কোশ্চেন অ্যানসার গুলো স্যার ঠিক করে দেন স্যার। আচ্ছা Choose the best answer. আচ্ছা, ওকে। তারপরটা দেখো, দাও ডস্ট লাভ হার বিকজ দাও নোজ আই লাভ হার। এটা আসছে তোমার শেক্সপিয়ারের সনেট 42 থেকে। সনেট 42 পাশে লেখা আছে সনেট 42। সনেট 42। তারপর একটা দেখো, দাও লাইস্ট ম্যালিগন্যান্ট থিং hast thou forgot the foul which Sycorax দেখলে বুঝতে হবে কি এটা কোথা থেকে আসছে। Sycorax আন্ডারলাইন করে নাও, Sycorax থাকলে হবে টেম্পেস্ট। স্যার আসসালামু স্যার। হ্যাঁ, পাশে লেখা আছে টেম্পেস্ট।
তারপরেরটা লেখো, দিস ওয়াজ দ্য নোবেলেস্ট রোমান অফ দেম all the conspirators save only he did that they did in envy of স্যার great সাইকোরাক্স Caesar. কি? সাইকোর গতকাল বলছি, সাইকোর হচ্ছে ক্যালিবানের মা। ক্যালিবানের মা হাফ মানুষ হাফ ঘোড়া, এই টাইপের ফিগার। গতকাল বললাম না, দ্বীপের মধ্যে যে চলে যায় সেখানে অশরীরী আত্মা থাকে, এরকম অদ্ভুত চেহারা থাকে। এই সাইকোরাসকে প্রসপারো রাজা যে প্রসপারো ছিল সে অ্যারেস্ট করে, গ্রেফতার করে এবং তার ছেলে হচ্ছে ক্যালিবান, এই ক্যালিবানকে সে বন্দি করে, দাস বানায় এটা সে কাজ করায়, ক্যালিবানকে কাজ করায়। যাক, এই সাইকোরাক্স, প্রসপারো, অ্যারিয়েল, এদের দেখলে বুঝতে হবে এটা টেম্পেস্ট। হ্যালো, হ্যাঁ, তারপরে আমরা যদি আসি, দিস ওয়াজ দ্য নোবেলেস্ট রোমান অফ দেম অল, 8 নাম্বার। এটা পাশে লেখা জুলিয়াস সিজার, পাশে শুধু নামটা লিখে রাখো, জুলিয়াস সিজার। এরপরে শেক্সপিয়ারের কোটেশন অন প্রাইড নিয়ে যেটা আছে, মানে দম্ভ। মাই প্রাইড ফেল উইথ মাই ফরচুনস, মাই প্রাইড ফেল উইথ মাই ফরচুনস, এটা অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে আছে, অ্যাজ ইউ লাইক ইট, মাই প্রাইড ফল উইথ মাই ফরচুন, এটা লিখে রাখো অ্যাজ ইউ লাইক ইট। তারপর একটা থিংস small as nothing for request's sake only he makes important possessed he is with greatness, এটা হচ্ছে ট্রয়লাস এন্ড ক্রেসিডে, শেক্সপিয়ারের ট্রয়লাস এন্ড ক্রেসিডে, ট্রয়লাস এন্ড ক্রেসিডে। শেক্সপিয়ারের এখান থেকে লিখে রাখো, এটা দরকার নাই, এটা আসবে না পরীক্ষায়। তারপর যদি লিখে রাখতে পারো। হ্যাঁ, একটু ফাস্ট লেখো, তোমার ভিডিওটা দেওয়া থাকবে, হ্যাঁ ভিডিওটা তোমাদের ক্লাসে দেওয়া, তোমাদের ব্যাচে দেওয়া থাকবে, তোমরা এটা পরে আবার দেখে ঠিক করে নিতে পারবা। স্যার সব ব্যাচে দেওয়া হয় না, আমাদের স্পেশাল ব্যাচে তো একটা লাইভ ভিডিও পেলাম না। স্যার আমিও পাই নাই প্লাটিনাম ব্যাচে। স্যার আমি ম্যাগনেট ছিল এখানেও পাই না। আচ্ছা, আমি আচ্ছা বলে দিচ্ছি, সব ব্যাচে দেওয়ার জন্য বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি এটা অবশ্যই দিবে। তারপরে আমি দেখি এরপরটা দেখো, শেক্সপিয়ার কোটেশন অন রিভেঞ্জ, আমি শেষ করি আগেলা। হ্যাঁ, রিভেঞ্জে দেখো, দ্য ক্রকিং রাভেন ডোথ বিলো ফর রিভেঞ্জ, এই যে রিভেঞ্জের ব্যাপারটা আছে, এটা হ্যামলেট। 11 নম্বরটা পাশে লিখে হবে হ্যামলেট। 12 নম্বরটা আবসোর্ড এন্ড নো দাও এ মোর হোয়াইট হ্যান্ড, এইটাও হ্যামলেটে পাশে, এটা পরীক্ষা আসবে না, এটা দরকার নাই, তারপরে পাশে লিখে রাখবে হ্যামলেট। 13 নম্বরটা হাউ অল অকেশনস ডু ইনফর্ম এগেইনস্ট মি এন্ড স্পার মাই ডাল রিভেঞ্জ, এটা ইম্পর্টেন্ট, এটা হ্যামলেট। 13 নম্বরটা হ্যামলেট। 14 নম্বরটা যাও, ও ফ্রম দিস টাইম ফোর্থ মাই থটস বি ব্লাডি অর বি নাথিং ওর্থ, এটাও হ্যামলেট, এটাও পড়তে হবে। 15 নম্বরটা রিভেঞ্জ শুড হ্যাভ নো বাউন্ডস, এটাও ইম্পর্টেন্ট, এটাও হ্যামলেট। হ্যামলেট খালি রিভেঞ্জ নিতে চায়, বাবা হরতাল রিভেঞ্জ নিতে চায়, নিতে পারে না, এখন নিব না পরে নিব, পরে নিব না এখন নিব, এরকম করতে করতেই তার সময় চলে যায়। 16 নম্বর দেখো, when we are born we cry that we are come to this great stage of fools, this is a good block, it was a delicate stratagem to shoe a troop of horse with felt, I will put it in proof, and when I have stolen upon these sons-in-law, then kill. ওকে, এটা কিং লিয়ার, এটা মনে রাখবে, এটা যে কিল থাকলে এটা কিং লিয়ার, হ্যাঁ এটা খেয়াল করবে। তাহলে 16 নম্বর হচ্ছে কিং লিয়ার। 17 নাম্বার দেখো, I will have such revenges on you both that all the world shall I will do such things what they are, yet I know not, but they shall be the terrors of the earth, এটা ওই যে বলছে যে I will have such revenges on you both, মানে কিং লিয়ারের বড় দুই মেয়ে কিং লিয়ারকে এত কষ্ট দেয়, অত্যাচার করে, সেই জন্য সে দুই মেয়ের উদ্দেশ্যে এই কথাটা বলে, এটা কিং লিয়ার থেকে। 18 নাম্বার যাও, সিজার্স স্পিড, সিজার্স নাম দেখলে কিন্তু বুঝতে পারছো এটা কোথা থেকে আসছে,
এটা হচ্ছে জুলিয়াস সিজার। 18 নম্বরটা লেখা আছে জুলিয়াস সিজার। আচ্ছা, এবার নিচে দেখো অ্যারিস্টটলের যেগুলো দেয়া আছে এগুলো তোমরা শুধু মনে রাখবা, এগুলো জাস্ট অ্যারিস্টটলের লেখা কিনা এটা মনে রাখতে হবে। We make where that we may live in peace. Probable impossibilities are to be, সব এগুলা অ্যারিস্টটলের 1 থেকে 1 2 3। এই যে বলছে ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল, এগুলো মনে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9টাই হচ্ছে অ্যারিস্টটলের, এটা মনে রাখলেই হবে যেগুলো অ্যারিস্টটলের এগুলো লেখা। তারপরে নীল আর্মস্ট্রং দেখো নিচে দেওয়া আছে, পেজ নাম্বার এটা কিন্তু 169 পেজে আমরা আছি মাঝখানে। নীল আর্মস্ট্রং দেখো বলছে দ্যাটস অন, এটা তো পরীক্ষা 12 আসে, অন দ্যাটস অন স্মল স্টেপ ফর ম্যান অন জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। ওকে, তাহলে এটা লিখছে কে? নীল আর্মস্ট্রং, এটা বললেই হবে। তারপরে ম্যাথিউ আর্নল্ড কি বলছে? ইটার্নাল প্যাশন, এটা একটা। আরেকটা হচ্ছে ট্রুথ সিটস আপন দ্য লিভস অফ ডাইং ম্যান। এই যে দেখো ট্রুথ, এটা পরীক্ষা আসে, ট্রুথ দুটোই পরীক্ষা আসে, দুটোই মনে রাখতে হবে। তাহলে ইটার্নাল প্যাশন এই কথাটা আসে, বলে যে এটা রাইটার কে, তখন হবে ম্যাথিউ আর্নল্ড। যদি বলে কোথা থেকে এটা নেওয়া হয়েছে, তখন বলে ফিলোমেলা, এটা ফিলোমেলা। আর ট্রুথ সিটস আপন দ্য লিভস অফ ডাইং ম্যান, এটা হচ্ছে সোহরাব রুস্তম থেকে নেওয়া হয়েছে। সোহরাব রুস্তম লিখা গেল, সোহরাব রুস্তম। এই গেল ম্যাথিউ আর্নল্ডের বিষয়। তারপর ফ্রান্সিস বেকন থেকে একটু ভালো করে পড়তে হবে, ফ্রান্সিস বেকন থেকে পরীক্ষা থাকে। এখানে তোমাদের জাস্ট কি মনে রাখতে হবে, প্রথম কথা মনে রাখতে হবে যে এটা কার লেখা। তাহলে এই নিচের যেগুলো আছে 1 থেকে 11 পর্যন্ত আছে, এগুলো সবই ফ্রান্সিস বেকনের বিখ্যাত লাইন। তাহলে এই ফ্রান্সিস বেকনের লেখাটা মনে রাখতে হবে। আর ছোট করে একটু মনে রাখতে হবে এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। ফ্রান্সিস বেকন তো এসে লেখার জন্য বিখ্যাত, তার সবগুলো হচ্ছে এসে, অফ লাভ, অফ ট্রুথ, অফ ফ্রেন্ডশিপ, অফ ডেথ, সব কিছু নিয়ে লিখছে। তো সেগুলো কোনো না কোনোটাতে পড়বে, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এগুলো সব নিয়ে লিখছে। যেমন 1 নাম্বারটা বলছে, a crowd is not company but faces are but a gallery of pictures and talk but a tinkling cymbal where there is no love. এই যে 1 নাম্বারটা, crowd is not company, এইটুকু মনে রাখবা, crowd is not company, এটা আসছে অফ ফ্রেন্ডশিপ থেকে, অফ ফ্রেন্ডশিপ। 1 নাম্বারটা হচ্ছে অফ ফ্রেন্ডশিপ, অফ ফ্রেন্ডশিপ 1 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে wives are young man's mistress, companions for middle age and old man's nurses. সবাই জানো এটা কি ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, তাই না? ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ লিখে রাখো, ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ। কি ভয়ঙ্কর কথা লিখছে, দেখছো? ওকে। 3 নাম্বারটা some books are to be, এগুলা পরীক্ষা আসে, খুবই আসে পরীক্ষায়। Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. এটা of studies থেকে, পাশে লেখা of studies, of studies। তারপরটা 4 নাম্বার, reading make a full man, conference a ready man, and writing an exact man, এগুলো পরীক্ষা কিন্তু আসবে। হ্যাঁ, এটাও of studies থেকে একই, অর্থাৎ 3 নাম্বারটাও অফ স্টাডিজ, 4 নাম্বারটা অফ স্টাডিজ থেকে। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ, পোয়েটস উইটি, দ্য ম্যাথমেটিক্স সাবটল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, লজিক অ্যান্ড রিটরিক able to content. Historic make man wise, এইটুকু মনে রাখবা, historic make man wise, এটাও অফ স্টাডিজ থেকে একই, অফ স্টাডিজ থেকে। 6 নাম্বার, a mixture of lie doth ever add pleasure, a mixture of lie doth ever add pleasure। 6 নাম্বারটা, 6 নাম্বার হচ্ছে অফ ট্রুথ থেকে, অফ ট্রুথ। এই কথাটা মারাত্মক কথা। হ্যাঁ, কি বলছে? মিক্সচার অফ লাই ডোথ এভার অ্যাড প্লেজার, মানে কথার মধ্যে বলছে ছোট ছোট মিথ্যা,
ছোট ছোট মিথ্যা যদি অ্যাড করা যায় সেই কথা বলে আরো বলে কি হয় মানে আনন্দপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, এরকম উনি মনে করে এরকম কিছু একটা, উনি একটা এক্সাম্পল দিয়েছিল এটার মধ্যে, সেটা হচ্ছে এরকম যে যখন অর্নামেন্ট তৈরি করা হয় সোনা দিয়ে, সেখানে একটু খাদ দিতে হয়, খাদ দিলে তখন অর্নামেন্টটা হয়, খাদ না দিলে শুধু পিওর সোনা দিয়ে কোনো অর্নামেন্ট হয় না। তো এরকম কথার মধ্যে ছোট ছোট মিথ্যা থাকলে সেই কথাটা আরো সুন্দর হয়। এটা হচ্ছে তার কথা, ফিলোসফি, মারাত্মক ফিলোসফি। এটা সব ফলো করার দরকার নাই। ওকে, তাহলে আসছে কোথায়? মিক্সচার অফ লাই ডোট এভার অ্যাড প্লেজার। আচ্ছা, ওকে, এটা হচ্ছে অফ ট্রুথ থেকে। 7 নাম্বার, অপরচুনিটি মেক্স এ থিফ। অপরচুনিটি মেক্স এ থিফ, মারাত্মক কথা। ওকে, অপরচুনিটি মেক্স এ থিফ, এইটা কোথা থেকে আসছে? এটা উনি একটা চিঠি লিখছিল আর্ল অফ এসেক্স এর কাছে। হ্যাঁ, আর্ল অফ এসেক্স, এ লেটার অফ অ্যাডভাইস টু আর্ল অফ এসেক্স। এসেক্স এর আর্ল, তার কাছে একটা পরামর্শমূলক চিঠি, সেই চিঠিতে এই কথা লিখছিল, অপরচুনিটি মেক্স এ থিফ। এটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই হয়। তুমি যদি কাউকে চুরি করার সুযোগ করে দাও, তাহলে সে এক সময় এটা চুরি করবে। এটাই সে বলতে চাচ্ছে যে চুরি করার সুযোগ তুমি যদি দাও, দিনের পর দিন যদি সুযোগ দিতেই থাকো এক সময় সে কি করবে, যে সেটা সুযোগটা নেবে। ওকে, তারপরে 8 নাম্বার, এ ওয়াইজ ম্যান উইল মেক মোর অপরচুনিটিস দেন হি ফাইন্ডস। এ ওয়াইজ ম্যান উইল মেক মোর অপরচুনিটিস দেন হি ফাইন্ডস। এগুলো দেখো, এগুলো সব মনে রাখার দরকার নেই, এগুলো জাস্ট বেকন লিখছে, এটা মনে রাখলেই হবে। 8, 9, 10, 11 জাস্ট বেকন লিখছে, এইটুকু মনে রাখলেই হবে। দেন যাও এখান থেকে উইলিয়াম ব্লেক, নিচেটা যাও, উইলিয়াম ব্লেক, নিচেটা যাও, উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেকে যাও, টু মার্সি পিটি পিস এন্ড লাভ অল প্রে ইন দেয়ার ডিস্ট্রেস। টু মার্সি পিটি লাভ, এটা কি? এটা কবিতা, কবিতার লাইন। হ্যাঁ, দ্য ডিভাইন ইমেজ, কবিতার নাম হচ্ছে পাশে লেখা ডিভাইন ইমেজ, দ্য ডিভাইন ইমেজ, মার্সি পিটি পিস এন্ড লাভ। ওকে, কোনটা? ওই যে মাঝখানে, এটা পেজ নাম্বার 169। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেকে যাও, উইলিয়াম ব্লেক, ওই দেখো যে 8 নাম্বারটার আনসারটা কি? এই আসার দরকার নাই, শুধু ওটা বেকন লিখছে, এটা মনে রাখলেই হবে। হ্যাঁ, বেকনে 8, 9, 10, 11 শুধু বেকনের লিখে রাখো, তাহলেই হবে, ওই ইয়ারটা আসবে না। উইলিয়াম ব্লেকটা, এটা কি দেখলাম আমরা? দ্য ডিভাইন ইমেজ, এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। তাহলে কবির নাম মনে রাখতে হবে, কবিতার নাম মনে রাখতে হবে। তারপরে রবার্ট ব্রাউনিং যাও, রবার্ট ব্রাউনিং এর কবিতার নাম এবং কবি দুটোই মনে রাখতে হবে। কি বলছে এখানে 1 নাম্বার? সো অ্যাবসলিউটলি গুড ইজ ট্রুথ, ট্রুথ নেভার হার্টস দ্য টেলার। সো অ্যাবসলিউটলি গুড ইজ ট্রুথ, ট্রুথ নেভার হার্টস দ্য টেলার। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, লিফটিং এট দ্য ফেয়ার, লিফটিং এট দ্য ফেয়ার এটা দরকার নাই, এটা বাদে দাও। 1 নাম্বারটা বেশি মনে রাখতে পারবে না। সো অ্যাবসলিউট গুড ইজ ট্রুথ, ট্রুথ নেভার হার্টস দ্য টেলার, এটা এরকম ইম্পর্টেন্ট না। 2 নাম্বারটা, ইগনোরেন্স ইজ নট ইনোসেন্স বাট সিন, এটা লাগবে। ইগনোরেন্স ইজ নট ইনোসেন্স বাট সিন। দ্য ইন অ্যালবাম, গ্রন্থের নাম হচ্ছে দ্য ইন ডবল এন, দ্য ইন অ্যালবাম। স্যার পেজ নাম্বারটা একটু কাইন্ডলি বলবেন? কত নাম্বার? পেজ নাম্বারটা। পেজ নাম্বার 169। এখানে আমরা আছি রবার্ট ব্রাউনিং এর। রবার্ট ব্রাউনিং দেখো উপরে মাঝখানে আছে, রবার্ট ব্রাউনিং। এখান থেকে 1 নাম্বারটা বাদে দাও, সো অ্যাবসলিউট গুড ইজ ট্রুথ, এত কিছু মনে রাখতে ওটার দরকার নাই। হ্যাঁ, লিফটিং এট দ্য ফেয়ার, এটা হচ্ছে ইয়ার নাম, কবিতার নাম, দরকার নেই ওটা। 2 নাম্বারটা মনে রাখবা, ইগনোরেন্স ইজ নট ইনোসেন্স বাট সিন, দ্য ইন অ্যালবাম থেকে নেওয়া হয়েছে।
আর 3 নাম্বার অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড। কি বলছে এটা? অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড। এটা মনে রাখো, এটা হচ্ছে লুক্রিয়া, কবিতার নাম হচ্ছে লুক্রিয়া, বাট কবিতাটা আসে না, আসে এটা লিখছে কে? রবার্ট ব্রাউনিং লিখছে, এটা আসে পরীক্ষায়। অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড, অপশন থাকবে রবার্ট ব্রাউনিং, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, জন কিটস। আনসার হবে রবার্ট ব্রাউনিং, এইভাবে মনে রাখতে হবে। তার নিচে যাও, এটা যাও। স্যার একটা কথা বলার ছিল। মেলাগুলো বাকি। হ্যাঁ, আগে তো শুরু হয়েছে, 9টায় শুরু হয়েছে, 9টায়। কিন্তু স্যার আমরা তো এটা রেকর্ড থাকবে, রেকর্ড তোমাদের ব্যাচে দেওয়া হবে। আমি বলে দিচ্ছি সব ব্যাচে দেওয়ার জন্য রেকর্ডটা তোমরা দেখে নিও, ভালো হবে আস্তে আস্তে দেখে নিলে। আমি জাস্ট আনসারগুলো বলে দিচ্ছি, এই শীটে যা আছে শীটটা জাস্ট কভার করে যাবা। ফার্স্ট শীট কভার করবা, দেন তোমার বই খুলে তারপরে পড়বা। এরপরে আমরা এডমন্ড বার্কে যাও। এডমন্ড বার্ক হচ্ছে পারফেক্ট ডেমোক্রেসি ইজ দেয়ার ফর দ্য মোস্ট shameless thing in the world। এটা দেখো, এই এডমন্ড বার্ক এটা কোথায় বলছে এটা দরকার নাই, উনি সংসদের একজন সাংসদ ছিল, সংসদে বক্তব্য দেওয়ার সময় এই কথাগুলো বলছে, এই জন্য কোথা থেকে এটা পাইছো এটা দরকার নাই, কথাটা এডমন্ড বার্কের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য 1, 2, 3 এই তিনটাই হচ্ছে কে লিখছে এটা মনে রাখবা, এই তিনটা লিখছে এডমন্ড বার্ক। এই যে 3 নাম্বার আছে দ্য পিপুল আর দ্য মাস্টার্স, তাহলে এটা কে বলছে? এডমন্ড বার্ক বলছে, বাট কোথা থেকে বলছে এটা খোঁজার দরকার নাই। লর্ড বায়রন, তারপর নিচে দেখো লর্ড বায়রন আছে। হ্যাঁ, এডমন্ড বার্কের পর লর্ড বায়রন যাও। লর্ড বায়রনের পুরো নাম দেওয়া আছে জর্জ গর্ডন লর্ড বায়রন, তোমাদের একটু আগে এগুলা বলছি। Man's love is man's life, a thing about its woman's whole existence. Man's love is of man's life, a thing about its woman's whole existence. খুব একটা গুরুত্বপূর্ণ তা না। তারপর পাশে লিখে রাখো ডন জুয়ান। ডন জুয়ান তোমরা জানো, ডন জুয়ান। স্যার এই লাইন 40টার মধ্যে আসছিল স্যার। এটা man's love is of man's life, a thing about its woman's whole existence। আচ্ছা লিখে রাখো ডন জুয়ান। 2 নাম্বার দেখো swear is revenge, এগুলি পরীক্ষা আসে ঘুরে ফিরে, বুঝছো? এগুলো দেখবো ভালো করে। swear is revenge especially to women, swear is revenge especially to women। ডন জুয়ান কি বলতো? ডন জুয়ান স্যাটিরিক্যাল এপিক, বুঝছো? এটা স্যাটায়ার বলতে কিরকম? ওই যে হ্যাঁ, লম্বা পোয়েম। এপিক মানে কি? লং ন্যারেটিভ পোয়েম, সেটা হচ্ছে এপিক। এপিকটা কি বলা হয়? লং ন্যারেটিভ পোয়েমকে বলা হয় এপিক। বড় কবিতা, বর্ণনামূলক অনেক বড় কবিতা হবে, সেটা হচ্ছে এপিক। হ্যাঁ, এটা স্যাটিরিক্যাল এপিক। স্যাটিরিক্যাল এপিক কি জন্য? যে ডন জুয়ান কি? ডন জুয়ান এটা অনেক মানে কি বলে যে মায়ের বান্ধবীর সাথে সে অ্যাফেয়ার করে। যাই হোক, এরপর সোয়ার ইজ রিভেঞ্জ স্পেশালি টু ওম্যান, এটাও ডন জুয়ান। 3 নাম্বার হচ্ছে প্লেজার সিন এন্ড সামটাইমস সিনস প্লেজার। প্লেজার সিন এন্ড সামটাইমস সিনস ইজ এ প্লেজার, এটাও ডন জুয়ান, সবকটা ডন জুয়ান থেকে নেয়। হ্যাঁ, এরপরে দেখো স্যামুয়েল টেলর কোলরিজ, এটাও ইম্পর্টেন্ট। স্যামুয়েল টেলর কোলরিজ থেকে নিয়মিত পরীক্ষা আসে। ওই যে একটা যিনি বললা অ্যালন, ওই অ্যালন দেখলে বুঝবা এটা কি? রাইম অফ দ্য আনসিন মেরিনার। 1 নাম্বারটা আনসিন মেরিনার। 2 নাম্বার দেখো ও লেডি উই রিসিভ। হ্যাঁ, উই রিসিভ বাট হোয়াট উই গিভ। ও লেডি এটা থাকলে এটা দেখবা ডিজেকশন অ্যান্ড ওড, পাশে লিখে রাখো ডিজেকশন অ্যান্ড ওড। ডিজেকশন অ্যান্ড ওড, ডিজেকশন অ্যান্ড ওড লেখা আছে কিনা। তারপরটা দেখো ওয়াটার, এটা বহুবার পরীক্ষা আসছে। ওয়াটার এভরিওয়্যার এন্ড অল দা বোর্ডস। এই যে ওয়াটার এটা খালি মনে রাখবা, রাইম অফ দ্য আনসিন মেরিনার। অর্থাৎ 3 নাম্বারটা হচ্ছে রাইম অফ দ্য আনসিন মেরিনার। ওয়াটার এভরিওয়্যার এন্ড অল দা বোর্ডস ডিড স্ট্রেইন। এই ওয়াটারটা থাকলে এটা হচ্ছে রাইম অফ দ্য আনসিন মেরিনার, মানে পানি চতুর্দিকে এত পানি, এটা বোঝাচ্ছে।
4 নাম্বার, হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল। এটাও রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার। হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট, কখন বলে এই কথাটা? যখন যখন মেরিন অ্যানসিয়েন্ট মেরিনার কি হয়, গলায় আলবার্টাস ঝুলিয়ে দেয়, ঝুলিয়ে দিলে সবাই মারা যায়, জাহাজে সবাই মারা যায়, তখন অ্যালবার্টাস কি করে, ওই মেরিনা কি করে, ওই এক জায়গার মধ্যে সে ইয়ে থাকে, মানে ওই নৌকার মধ্যে, মানে জাহাজের উপরের মধ্যে এক সাইডের মধ্যে পড়ে থাকে। তখন উনি নিচ থেকে নিচে দিয়ে তাকায়, তাকায় দেয় নিচে অনেক ছোট ছোট সাপের বাচ্চা পানিতে সাঁতার কাটছে, অনেক সাপের বাচ্চা। এই সাপের বাচ্চাগুলো দেখে তার খুব মায়া লাগে, তার ভিতরে সফট কর্নার কাজ করে যে আহ কি সুন্দর বাচ্চাগুলো। অর্থাৎ সাপের বাচ্চা যে একটা ভয়ঙ্কর জিনিস, এটা তার কাছে ভয়ঙ্কর লাগে না, তার কাছে মনে হয় যে কত সুন্দর একটা ব্যাপার, কত সুন্দর একটা জিনিস। এই যে তার মধ্যে একটা সিম্পেথি গ্রো করে, এই যে তার মধ্যে একটা ভালোবাসা জন্ম নেয়, এটাই বলছে, এই কথাটাই বলছে যে হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল। অর্থাৎ তার প্রার্থনাই সবচেয়ে বড়, যে সবকিছুকে ভালোবাসে, ছোট বড় সবকিছুকে ভালোবাসে। এটা দ্বারা এই লাইনটাকে বোঝানো হয়েছে। তাহলে এটা হচ্ছে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার থেকে নেয়া। দেন নিচে যাও, তারপরে জন ডান। Oh, John Donne, for God's sake, hold your tongue and let me love. তুমি জানো এটা কোথা থেকে আসছে? For God's sake, hold your tongue, let me love. ক্যানোনাইজেশন। ক্যানোনাইজেশন, হ্যাঁ, বিখ্যাত লাইন। ক্যানোনাইজেশন। এটা তো যে ফেসবুকে দেখা যায় মাঝে মাঝে। তারপর 2 নাম্বার, লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নর ক্লাইম নর আওয়ার্স ডেজ মান্থ which স্যার are এক the, নাম্বার কি বলছেন? হ্যাঁ এক নাম্বার কি বলছেন? এক নাম্বারটা ক্যানোনাইজেশন। ক্যানোনাইজেশন, ক্যানোনাইজেশন এটা কবিতার নাম। দা ক্যানোনাইজেশন। এই লাইনটা রবীন্দ্রনাথ শেষের কবিতায় ব্যবহার করছে না? হ্যাঁ, রবীন্দ্রনাথ তো অনেক কিছুই ব্যবহার করছে, ওখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করছে। এখন সবকিছু তো ব্যবহার করা বলতে কি, পড়ালেখা করছে, পড়ালেখা করলে তো মানুষের ক্ষতি নাই, সে তো ব্যবহার করতেই পারে। একটা জিনিস পড়ে তার এখান থেকে ধারণা আসছে, সেই ধারণাতে লিখছে, এর তো ক্ষতির কিছু নাই। যাই হোক, ফর গডস সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ, হ্যাঁ শেষের কবিতার মধ্যে লিখছে। হ্যাঁ, তারপরে 2 নাম্বার, লাভ অল অ্যালাইক, এটা কোথাতে লিখছে বলো? এটা হচ্ছে লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নর ক্লাইম। এটাও দেখে দ্য সান রাইজিং, দ্য সান রাইজিং এই কবিতা থেকে, সান রাইজিং কবিতা থেকে। স্লাইডটা যাও। আচ্ছা, তারপর একটা কি আছে দেখো, দিস বেড দাই সেন্টার ইজ, দিস ওয়ালস দাই স্পেয়ার। এটাও সানরাইজিং, একই কবিতা। এই যে সানরাইজিং, দা সানরাইজিং এই কবিতা থেকে পরেরটা, 3 নাম্বারটাও ওই কবিতা থেকেই, ওটা লিখে রাখো। এই গেল তোমার জন ডান। এবার আসলে রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট দেখো, the woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep. 3 নাম্বারটা সানরাইজিং বলছিলেন না? হ্যাঁ, সানরাইজিং, হ্যাঁ। The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. বিখ্যাত লাইন, একেবারে বিখ্যাত লাইন। তোমার জীবনের ক্ষেত্রে এই লাইন খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতার নাম কি বলো? স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, তাই না? স্টপিং বাই উডস, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এই কবিতার মধ্যে রবার্ট ফ্রস্ট অনেক কিছু শিক্ষা দিয়েছে। আমাদের সামনে কি থাকে, 2টা করে পথ থাকে। সারা জীবনে দেখবা যে তোমার সামনে 2টা পথ থাকবে, এই 2টা পথের মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে, বেছে নিতে হবে একটা। এই রবার্ট ফ্রস্ট বলছে যে অনেকেই এটা ভুল করে ফেলে, অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে না। 2টা পথের মধ্যে একটা পথ থাকে, তার ভালো পথ, একটা থাকে খারাপ পথ। এখন কেউ যদি ভুল পথে চলে যায়, তাহলে সে ভুলটা চুজ করে নিতে ভুলটাই গেল, আর যে ভালোটা নেয় সে জিতে গেল। যাই হোক, এগুলো অনেক আধ্যাত্মিক কথাবার্তা। এই কবিতার নাম হচ্ছে স্টপিং বাই উডস, স্টপিং বাই উডস অন এ
snowy evening. বিরাট নাম কবিতা, তাই না? Stopping by woods on a snowy evening. তারপরে 2 নাম্বারটা কি দেখো, 2 নাম্বারটা দেওয়া আছে গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স। গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স, কথাটা মানে দেখো খুব সুন্দর। গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স অর্থাৎ স্যার এটা কি মেন্ডিং ওয়াল নাকি? মেন্ডিং অল। লাইনটা মানে কি বলতো? স্যার মানে হচ্ছে ভালো বেড়া আর কি দিলে ভালো প্রতিবেশী হয়। কেন বলতো এটা বলছে? স্যার এটা মনে হয় মক করছে আর কি, মানে হচ্ছে ভালো দেওয়াল দিয়ে রাখলে ভালো। না না, মুখ করে নাই, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা তো মুখ কথা না। যেমন ধরো তোমার প্রতিবেশী ভালো ব্যবহার করলে ভালো নেইবার হয়। না 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 না, তুমি এটা খেয়াল করো, সেটা হচ্ছে এরকম, আমাদের একটা এক্সাম্পল দিই, আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে ওইখানে সুন্দর ফুল বাগান টাগান থাকলে অনেক ভালো প্রতিবেশী হয়, এমন টাইপের কিছু? না না, খেয়াল করো, আমাদের গ্রামের বাড়িতে যেটা হচ্ছে যে ওইটা আমাদের একটা বাড়ি আছে, সেটা হচ্ছে একদম রাস্তার সাথে, তো ওইখানকার জমির দাম খুব বেশি। তো আমার বাড়ির সাথে যে লোকটা থাকে, এই লোকটা কি করে, সবসময় ওই বেড়া ঠেলে। একটা সময় এটা আমাদের ছোট ছিলাম তখন দেখছি, খুব ছোট ছিলাম তখন এরকম ছিল, মানে বেড়া ঠেলা বলতো, জমির যে সীমানা, বেড়া ঠেলতে ঠেলতে সে আমাদের জমিতে সে অনেক দূর নিয়ে গেছে, এরকম করে নিয়ে গেছে। এই নিয়ে আমি দেখতাম যে এটা আমার চাচির সাথে, আমার মায়ের সাথে, ওদের সাথে ঝগড়া হইতো, আব্বার সাথে ঝগড়া হইতো, এরকম ঝগড়াঝাটি হইতো, বুঝছো, বেড়া ঠেলা ঠেলে নিয়ে। তো এইটা কি হয় যে কি হইতো, ওদের সাথে আলটিমেটলি সমস্যাটা আমাদের বহুদিন থাকলো। তো এটা একটা সময় কি হলো যে যদি এটা কি হইতো যে একটা সুন্দর করে যদি ইটের দেয়াল দেওয়া হতো, তাহলে ইটের দেয়াল থাকলে সে আর এই বেড়া ঠেলতে পারতো না, ঠিক আছে? তো বেড়া ঠেলতে না পারলে কি হইতো, তাদের সাথে যে আমাদের যে একটা সবসময় যে ঝগড়া, এই ঝগড়া হওয়ার কোনো সুযোগই থাকতো না। তারা হয়তো আমাদের গুড নেইবার, খুব ভালো একটা প্রতিবেশী হইতো, কিন্তু সেটা না হয়ে তারা যে আমাদের বেড়া ঠেলে ঠেলে এদিক নিয়ে আসলো, আমাদের সন্দেহ যে অনেকদিন নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে কি হয় যে মাপতে গেলেও অনেক ঝামেলা করে, তো এইগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। এইটাই বলছে যে গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার। হ্যাঁ, তুমি যদি মানে এমন হয় যে ওই মেন্ডিং ওয়ালের কথাই বলছে আর কি, ওই যে মানে প্রতিবেশীদের মধ্যে একটা ওয়াল দেয়, সেই ওয়ালটার কথা বলছে, ওয়ালটা ভেঙে দিবে না ওয়ালটা রাখবে, সেটা নিয়েছিল এই কবিতাটা, মেন্ডিং ওয়াল। তো সেটাই আর কি বলছে যে যদি তুমি একটা ওয়াল দিয়ে ফেলো ওখানে, তাহলে তোমার প্রতিবেশীর সাথে সম্পর্কটা আরো ভালো হবে। প্রোটেকশনটা এমন করবে যাতে করে সে সুযোগ না পায় খারাপ কিছু করার, তাহলে সুযোগ নাই, তাহলে খারাপ কিছু করার সুযোগও নাই, তাহলে হলো কি ভালো সম্পর্ক সবসময় থাকবে। এটা অনেক ক্ষেত্রেই মিন করে নিবা, অনেক কিছু বোঝায়, অনেক কিছু ধরে নেওয়া যায় এখান থেকে। আচ্ছা, কি এরপরে কি দেখো তো, এরপরে এখন তো মেলা আছে, আল্লাহ সর্বনাশ, অনেকগুলো দেখছো। তোমরা মনে করছো যে মানে এই কটা পড়তেছি, এই কটা না, 2 পৃষ্ঠার মধ্যে অনেক আছে, এগুলো আগে পড়ো, তারপরে বাকিগুলো পড়িও। না স্যার, অনেকগুলোর জন্য না, মানে হচ্ছে এগুলাই পড়ি কিন্তু এগুলাই মনে থাকে না, এই জন্য আর কি, মানে একটু আলোচনা করে দিলে মনে থাকতো। হ্যাঁ, এই তো একটু একটু মনে রাখবা, এগুলো আমি বেশিরভাগই রাইটারের নামটা মনে রাখবা। এই যে এখান থেকে দেখো যে জন মিল্টনের এ গুড বুক ইজ দ্য প্রিভিয়াস লাইফ ব্লাড অফ এ মাস্টার স্পিরিট। এই গুড বুক, এগুলো খালি যে নাম জন মিল্টন যে লিখছে এটা মনে রাখবা বেশি করে। অ্যারিওপ্যাগিটিকা, অ্যারিওপ্যাগিটিকা, হ্যাঁ, এটা আসছে কোথা থেকে? অ্যারিওপ্যাগিটিকা, অ্যারিওপ্যাগিটিকা, এই কবিতা থেকে আসছে। হ্যাঁ, অ্যারিওপ্যাগিটিকা। 2 নাম্বারটাও একই জায়গা থেকে, গিভ মি দ্য লিবার্টি টু নো, টু আটার অ্যান্ড টু আর্গিউ ফ্রিলি অ্যাকর্ডিং টু কনসার্নস অ্যাবভ অল লিবার্টিস। এটা কিন্তু 2 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ওই অ্যারিওপ্যাগিটিকা থেকে আসছে। 2 নাম্বারটা একই জায়গায় লিখে রাখো। 3 নাম্বারটা বেটার টু রেইন ইন দ্য হেল, এটা তো পরীক্ষায় বহুবার আসছে, তোমরা জানো এটা। বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, বলতো এটা কোথা থেকে আসছে? প্যারাডাইস লস্ট থেকে আসছে। আচ্ছা, তারপরটা দেখো, প্যারাডাইস লস্টের পরেই আছে, দ্য চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। মর্নিং শোজ দ্য ডে বিখ্যাত লাইন। হ্যাঁ, এটা কোথা থেকে আসছে বলো তো? প্যারাডাইস রিগেইন। একটা হচ্ছে প্যারাডাইস লস্ট, একটা হচ্ছে প্যারাডাইস রিগেইন। হ্যাঁ, এটা হচ্ছে প্যারাডাইস রিগেইন। মর্নিং শোজ দ্য ডে, সকালে বলে দেয় দিন কেমন যাবে। হ্যাঁ, একটা মানুষের শুরুটা দেখলে বোঝা যায় সে
ভবিষ্যতে কি করবে সেটাই বোঝায় এখানে। প্যারাডাইস রিগেইন আর একটা প্যারাডাইস লস্ট। তাহলে 3 নাম্বারটা হচ্ছে প্যারাডাইস লস্ট আর 4 নাম্বারটা প্যারাডাইস রিগেইন, এটা মনে রাখবা। আর যেটা দরকার নাই সেটা আমি বলে দেবো যে দরকার নাই, নামটা মনে রাখা। 4 নাম্বার 5 নাম্বারটা যাও, জাস্ট আর দ্য ওয়েজ অফ গড অ্যান্ড জাস্টিফাইবল টু ম্যান unless there be who think not God at all. Just are the ways of God, এটা মনে রাখবা, just are the ways of God, হ্যাঁ, and justifiable to man। এটা আসছে স্যামসন অ্যাগনিস্টিস থেকে। স্যামসন অ্যাগনিস্টিস, স্যামসন অ্যাগনিস্টিস হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি কাহিনী। অ্যাগনিস্টিস এটা ইসরায়েল ফিলিস্তিনি কাহিনী। এক সময় এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে আমরা যেটা দাবি করি যে কি দাবি করি যে ইসরায়েলকে ফিলিস্তিন দখল করে নিয়েছে, তাই না? ফিলিস্তিন এসে 1948 সালে আসলো, আসার পরে ধীরে ধীরে কি করলো যে ফিলিস্তিনের দখল করে নিল, এটা আমরা জানি। আর এই স্যামসন অ্যাগনিস্টিস বলতেছে এই কবিতার মধ্যে যে ওইটা মূলত ওটা ছিল ইসরায়েলের রাষ্ট্র, সেটা ফিলিস্তিনির আমরা যারা আছি তারা এটা কিভাবে দখল করছি সেটা ওই কবিতা আমার দেখিয়ে দিছে। মানে এরকম আর কি উল্টাটা ব্যাপারটা আছে এখানে। যাই হোক, এখান থেকে বাকিগুলো মনে রাখবা, 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার এগুলো সবই হচ্ছে জন মিল্টনের, এটা জন মিল্টনের মনে রাখলেই হবে। আর বাকিগুলো দেখো, বাকিগুলো শুধু নামটা মনে রাখবা কার। যেমন দেখো এরপরে জেন জ্যাকুয়েস রুশো, এটা কোনো কোথা থেকে লিখছে সেটা পড়ার দরকার নাই। ম্যান ওয়াজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ, এটা কোথা থেকে কে লিখছে? জেন জ্যাকুয়েস রুশো, এটা পড়লেই হবে। তারপরে গ্লাডস্টোন নাম মনে রাখবা, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কে লিখছে? গ্লাডস্টোন। অনেক জায়গায় আসছে, হ্যাঁ অনেকবার আসছে। এই জাস্ট খালি নামটা মনে রাখবা যে কে লিখছে। স্যার জ্যাক রুশোটা মনে হয় সোশ্যাল কন্ট্রাক্ট থেকে। ওই তো, বাকিটা দরকার নাই, জাস্ট ওই নামটা মনে রাখবা, কারণ তোমার তো পড়া অনেক বেশি, কোনটা মনে রাখবা কোনটা ছাড়বা সব একটু কম কম করে মনে রাখতে হবে, কারণ অনেক পড়া, শুধু তো ইংলিশ না, তোর বাংলা সাহিত্যের কথা মনে রাখতে হবে কত বেশি, সায়েন্স আছে। তো এগুলো আমাদের বইলেন একটু গাইডলাইনের কথা বলিয়েন স্যার ক্লাসের শেষে। হ্যাঁ, তারপরে যাও নেপোলিয়ন। নেপোলিয়ন কিছু দ্য ক্যারিয়ার ওপেন টু দ্য ট্যালেন্টস, এগুলো যা আছে সব রাইটারের নাম মনে রাখবা। নেপোলিয়ন, থমাস ক্যামলিন, নিচে যাও, এগুলো সব রাইটারের নাম। প্লেটোর যেগুলো আছে সবগুলা। চার্লস ডিকেন্স পর্যন্ত যাও, চার্লস ডিকেন্স, হ্যাঁ চার্লস ডিকেন্সে যাও। চার্লস ডিকেন্সে কি বলছে? There is passion for hunting sometimes deeply implanted in the human breast. তারপরে 2 নাম্বার আছে it is a far better thing that I do than I have ever done. It is a far better that I go to than I have ever known. 3 নাম্বার আছে it was the best of times, it was the worst of time. এটা বেশি ইম্পর্টেন্ট 3 নাম্বারটা। It was the best of times, it was the worst of time. এই তিনটাই নেওয়া হয়েছে A Tale of Two Cities থেকে। তিনটারই পাশে লিখে রাখো A Tale of Two Cities। A tale বানানটা কিন্তু এটা, A Tale of Two Cities। এটা একটা উপন্যাস, তাই না? উপন্যাস A Tale of Two Cities, হ্যাঁ উপন্যাস। তিনটাই হচ্ছে A Tale of Two Cities এর থেকে নেয়া, তার মধ্যে 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এই হলো তোমার চার্লস ডিকেন্স। তারপরে কি বলছি আমরা যে সাম মোর ফেমাস কোটেশনস, আরো কিছু ফেমাস কোটেশন দেওয়া আছে, যেমন জন কিটসের, এগুলো তোমরা জানো। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, দ্যাট ইজ অল। এখানে একটু ভুল আছে, ট্রুথ ইজ বিউটি দুবার আছে, একটা কেটে দিও। দ্যাট ইজ অল অন আর্থ এন্ড অল নিড টু, এইটা দেখো আসছে কই থেকে, বলতে পারবে এটা কই থেকে আসছে? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। Ode on the Grecian urn. Grecian urn, very good. Ode on Grecian urn. Ode on Grecian urn. Ode on Grecian urn. Very good. My heart aches and a drowsy numbness pains my sense as though of hemlock I had drunk. ঠিক আছে?
এটা তো পারা উচিত, এটা বহুবার পরীক্ষা আসছে। বলতো কোথায় আসছে এটা? নাইটিঙ্গেল, তাই না? সময় নাই আমাদের, লিখে রাখো ওড টু নাইটিঙ্গেল। তাহলে মাই হার্ট এক্স, এটা কিন্তু পরীক্ষা কিন্তু আসবে, কিন্তু আসে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। ওড টু নাইটিঙ্গেল পাশে লিখে রাখো। তারপর একটা হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার, এটাও পরীক্ষা আসে। এটা আসছে ওড অন গ্রিসিয়ান আর্ন, এই যে এটা থেকে একটু আগে লিখলাম, তাই না? কোথায় লিখলাম যেন, এই যেটা ওড অন গ্রিসিয়ান আর্ন। এই গেল কিটসের। তারপরে ক্রিস্টোফার মার্লোর কাছ থেকে যাও, মার্লোতে কি বলছে? কাম লিভ উইথ মি এন্ড বি মাই লাভ। এটা বোধহয় এই যে আসছে বোধহয় 41 বোধহয় তোমাদের এটা ছিল। কাম লিভ উইথ মি এন্ড বি মাই লাভ and we will all the pleasures prove that valley, groves, hills and fields, woods are deeply mountain yields. বলতো এটা কোথা থেকে আসছে, কে বলতে পারবা? ডক্টর ফস্টার্স। না, হয় নাই। কে পারবে? Sir, a passionate shepherd to his love. Yes, the passionate shepherd to his love. To his love না to his coy mistress, কোনটা হবে? To his love. আচ্ছা, লিখে রাখো এটি। গেল এটা খ্রিস্টান মার্লো গেল। তার পাশাপাশি শেলির যেগুলো আছে এগুলো তো তোমরা জানো। I am the daughter of earth and water and the nursing of the sky. কোথা থেকে আসছে, কে বলতে পারবা? I am the daughter of earth and water, এটা হচ্ছে দ্য ক্লাউড কবিতা থেকে। দ্য ক্লাউড, দ্য ক্লাউড, ক্লাউড কবিতা। ক্লাউড, দ্য ক্লাউড কবিতা থেকে। হ্যাঁ, তারপর একটা দেখো, ওয়াইল্ড স্পিড হুইচ আর মুভিং এভরিওয়্যার, ডিস্ট্রয় এন্ড প্রিজার্ভার, হিয়ার ও হিয়ার। ওয়াইল্ড স্পিড ঝড়ের কথা বলতেছে, ঝড়। হুইচ আর মুভিং এভরিওয়্যার, ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার। ঝড় কি করে? ধ্বংস করে আবার রক্ষা করে, অর্থাৎ গাছের পাতাটা ধ্বংস করে একখানে জড়ো করে, সেটা হচ্ছে প্রিজার্ভার। এই ধ্বংস, ঝড় এগুলো থাকলে হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড হবে। এটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিমা ঝড়, ওয়েস্ট উইন্ড। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। পরেরটাও ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ও লিফট মি অ্যাজ এ লিফ, এ ক্লাউড আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ আই ব্লিড। এটাও ওড টু দ্য, এগুলো মনে রাখবে পরীক্ষা কিন্তু, এগুলো খুবই ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট, যেগুলো আছে সবকটাই ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল, এটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। তারপরটা হচ্ছে উই লুক বিফোর এন্ড আফটার এন্ড পাইন ফর হোয়াট ইজ নট, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রট, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস। এইটা কিন্তু ভাগ ভাগ করে পরীক্ষা আসে, পুরোটাও আসে, অর্ধেকও আসে, দুই ভাগে আসে। পুরোটাই মনে রাখতে হবে। এটা হচ্ছে টু এ স্কাইলার্ক থেকে, কবিতার নাম হচ্ছে টু এ স্কাইলার্ক। তোমরা জানো এটা সম্ভবত, টু এ স্কাইলার্ক, স্কাইলার্ক। শেষের লাইনটা অনেকবার আসছে স্যার, আওয়ার সুইটেস্ট সং। কেন লেখাই তো আছে, our sweetest songs are those that tell of saddest thoughts. এইটুকুই পরীক্ষা আসে কয়েকবার, মানে এই লাইনটা এসে পরীক্ষা অনেকবার। আবার উপরের টুকু আসে। Poets are the unacknowledged legislator of the world. এইটা কোথা থেকে আসে বলতে পারবে কেউ? ডিফেন্স অফ পোয়েট্রি। হ্যাঁ, ডিফেন্স অফ পোয়েট্রি, ডিফেন্স অফ পোয়েট্রি লিখে রাখো। একটু তাড়াতাড়ি নেই। আলেকজান্ডার পোপ, to err is human, to forgive is divine. কে লিখছে? আলেকজান্ডার পোপ। Fools rush in where angels fear to tread. Fools rush in where angels fear to tread.
এটা কোথা থেকে আসছে দরকার হবে না। অ্যান এলিজি স্যার রেপ অফ দ্য লক মনে হয়। স্যার এলিজি অন ক্রিটিসিজম। অ্যান এলিজি অন ক্রিটিসিজম, ইয়েস। স্যার এসে নাকি এসে ক্রিটিসিজম? না, অ্যান এলিজি অন, এলিজি কি বলতো? অন ক্রিটিসিজম, শোকগাথা। ধরো কোন একটা বন্ধু মারা গেল, তো বন্ধু মারা যাওয়ার কারণে সে খুব শোকে আছে, শোক নিয়ে সেটা কবিতা লিখে ফেলছে, ওইটা হচ্ছে এলিজি। কারণ বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার কারণে শোকে একটা কবিতা লিখছে, এটা হচ্ছে এলিজি, শোকগাথা। তাহলে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এটা হচ্ছে অ্যান এলিজি অন ক্রিটিসিজম, এটার মধ্যে সে ওই কথাটা বলছে। আচ্ছা, রবার্ট ফ্রস্টে যাও, এরপরে রবার্ট ফ্রস্ট কি বলছে? দ্য উডস, এটা দেখলাম আবার আসছে এটা, হ্যাঁ। স্টপিং বাই উডস একটু আগে আমরা দেখছি, এটা গুড ফ্রেন্ডস এটা আমরা একটু আগে দেখছি, হ্যাঁ, এটা ডাবল হয়ে গেছে। উইলিয়াম শেক্সপিয়ার যাও, উইলিয়াম শেক্সপিয়ার আমরা একটু আগে দেখছি, আবার এখানে একটা আছে, এটা আবার নতুন। অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ and all the men and women merely players, এই যে অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ, এটা কিন্তু বহুবার রেখে আসছে, হ্যাঁ। অ্যাজ ইউ লাইক ইট এর মধ্যে, এটা অ্যাজ ইউ লাইক ইট, গোটা বিশ্বই এটা কি নাট্যখানা, অ্যাজ ইউ লাইক ইট। তারপর একটা অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস হ্যান্ড, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন, হ্যাঁ। যখন ডানকান নামে রাজাকে যখন হত্যা করে লেডি ম্যাকবেথ, চাকু দিয়ে মেরে ফেলে, তখন হাতে রক্ত লাগে, তখন ওই রক্তটা আর তার পরিষ্কার হচ্ছে না, রক্ত পরিষ্কার হয়েছে কিন্তু মানসিকভাবে তার মনে হয় যে এই রক্ত বোধ যাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে, লেডি ম্যাকবেথ এই কথাটা বলে। তারপরে লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার দ্যাট স্ট্রাটস and frets his hour upon the strife, and then is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. Life's but a walking shadow, এই কথাটা খেয়াল করবা, life's but a walking shadow, মারাত্মক কথা কিন্তু, হ্যাঁ। এটা কে বলছে? এটা থেকে আসছে ম্যাকবেথ থেকে, পাশে লেখা ম্যাকবেথ। তারপরে fair is foul and fool is fair, fair is foul, life's but a walking shadow, এটা হচ্ছে ম্যাকবেথ থেকে। তারপর একটা fair is foul and fool is fair, এটা হচ্ছে all's well that ends well, all's well that ends well, এটা লিখে রাখো। তারপর একটা a young man married is a man that's married, a young man married is a man that's married, এটা বাদ দিয়ে দাও, এটা লাগবে না। তারপরে দেখো sweet are the uses, এটা লাগবে, sweet are the uses of adversary, sweet are the uses of adversary under the greenwood tree, sweet are the uses of adversary, এটা কোথা থেকে আসছে? as you like it থেকে আসছে, sweet are the uses of adversary। ওকে, এরপরে লাইনটা কি? under the greenwood tree who loves to lie with me and turn his merry note unto the sweet bird's throat, come hither, এখানে আসো, come hither, here shall he see no enemy but winter and rough weather, who loves to lie with me, এটা as you like it থেকে নেয়া, পাশে লিখে রাখো as you like it। এই লাস্ট একটা দেখো, লাস্টে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লাস্ট ওয়ান, 10,000 saw at a glance tossing there, এটা তো খুব পরীক্ষা আসে, তোমরা জানো the solitary reaper, এখান থেকে এটা নিছি, the solitary reaper। এই তো তোমাদের হচ্ছে এগুলা বাসায় পড়বা। আর প্রশ্নগুলো এখানে কয়টা প্রশ্ন আছে? এখানে প্রশ্ন আছে সব মিলে 29টা, আমি প্রশ্নগুলো আনসার বলে দিচ্ছি, প্রশ্নগুলো পড়বা। 1 নাম্বার প্রশ্ন যাও, টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কি হবে কোশ্চেন হবে, এটা যাও আনসার বি। এটা সাম্প্রতিক প্রশ্নগুলো একেবারে দেওয়া হয়নি এখানে, একেবারে সাম্প্রতিক প্রশ্নগুলো একটু তোমরা যুক্ত করে নিও। 2 নাম্বারটা আই হ্যাভ এ কি ড্রিম, আনসার হচ্ছে সি। 3 নাম্বার ইনটু দ্য সিটি রোড টানেল ভ্যালি হবে, ইনটু দ্য ভ্যালি, আনসার ডি। 4 নাম্বারটা ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড,
এটা হচ্ছে শেলি বলছে এটা আনসার ডি। 5 নাম্বার হু রোড বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, অবশ্যই কিডস বলছে এটা আনসার সি। 6 নাম্বার জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, আনসার ডি গ্লাডস্টোন। এটা বানান ভুল আছে, গ্লাডস্টোন হবে, একটু আগে আমরা দেখলাম সি। সি হবে না? হ্যাঁ সি হবে, বানান হবে গ্লাডস্টোন। 7 নাম্বার আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস, একটু আগে দেখলাম এটা বলছে শেলি, পার্সিবি শেলি 2 স্কাইলার্ক কবিতার মধ্যে সি। 8 হি প্লেড বেস্ট হু লাভ বেস্ট বোথ ম্যান অ্যান্ড বার্ড অ্যান্ড বিস্ট, এটা বলছে কোলরিজ, এসটি কোলরিজ, রাইম অফ দ্য এর মধ্যে বলছে আনসার এ। 8 নাম্বার আনসার এ। 9 নাম্বার কাওয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দ্য ডেথ, আনসার এ জুলিয়াস সিজার। 10 নাম্বার রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স রেডি ম্যান, উইটিং অ্যান এক্সাক্ট ম্যান, ওকে এটা হচ্ছে 10 নাম্বার আনসার ডি বেকন। 11 নাম্বার পোয়েটস আর একটু আগে দেখলাম আনএকনোলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড, এটা বলছে শেলি আনসার বি। বিহোল্ড হার আনসার 12, কোশ্চেন নাম্বার 12 বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড ইউজ সলিটারি হাইল্যান্ড ল্যাস রিপিং অ্যান্ড সিঙ্গিং, এটা কি? এটা বলছে ডাব্লিউ ওয়ার্ডসওয়ার্থ আনসার বি। এগুলো খুব কমন কোশ্চেন বাট পরীক্ষা আসে এগুলাই। 13 নাম্বার দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, এটা অবশ্যই হ্যামলেট থেকে আনসার এ। 14 নাম্বার ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, আনসার সি ও টু দ্য ওয়েস্ট উইন্ড। 15 গিভ মি গুড মাদার্স আই উইল গিভ ইউ এ গুড নেশন, নেপোলিয়ন বলছে এটা আনসার সি। তারপরে 16 নাম্বার হু রোড এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, জন কিটস। কোন কবিতা যেন বলছে, কোন কবিতা বলছে বলতে পারবা? এন্ডিমিয়নে বলছে, এন্ডিমিয়নে। হ্যাঁ স্যার 13-14, স্যার 13-14টা কি হবে? 13 নাম্বারটা আর 14 নাম্বারটা স্যার। আচ্ছা 13 নাম্বারটা হচ্ছে দেয়ার আর মোর থিংস, এটা হচ্ছে হ্যামলেট এ। আর 14 নাম্বারটা খুব সোজা, 14 ইফ উইন্টার কামস ও টু দ্য ওয়েস্ট উইন্ড সি। কি হবে? সি। 14 সি। 16 নাম্বারটা বি বাংলাদেশ। 17 টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এটা বলছে আলেকজান্ডার পোপ সি। 17 সি। 18 বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, এটা হচ্ছে রবার্ট ফ্রোস্ট আনসার হচ্ছে সি। 19 সাম বুকস আর টু বি টেস্টেড, এটা হচ্ছে ফ্রান্সিস বেকন আনসার ডি। স্যার 17-18টা একটু কাইন্ডলি বলেন। 19 নাম্বারে ডি, তুমি কোনটা বললা? স্যার 17-18 17 হচ্ছে সি, আর 18 হচ্ছে 18 সি আছে, 18 সি। 19 নাম্বারটা কি বলছি? ডি। ওই যে একটু আগে তো এগুলো বললাম, ইজি তো। 20 নাম্বারটা, 20 নাম্বার দেখো ও থাউজেন্ড স এট এ গ্ল্যান্স, থাউজেন্ড স এট এ গ্ল্যান্স tossing their heads in sprightly dance, এটা ড্যাফোডিল থেকে নেওয়া হয়েছে বি আনসার। ড্যাফোডিল কে লিখছে? ড্যাফোডিল ওয়াটসউড, উইলিয়াম ওয়াটসউড। স্যার রবার্ট হেরিকে তো লিখছে একটা, রবার্ট টু ড্যাফোডিল, দুইজন লিখছে। হ্যাঁ একটা ড্যাফোডিল একটা টু ড্যাফোডিল, তাই না? টু ড্যাফোডিল কে লিখছে? রবার্ট হেরিক। আর ড্যাফোডিল কে লিখছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মাশাআল্লাহ, এটা ভালো পড়াশোনা করছো। হ্যাঁ আচ্ছা তারপরে যাও, তাড়াতাড়ি যাও 21 নাম্বার যাও। 21 নাম্বার which word begins with the lines my heart aches and a drowsy numbness pains, একটু আগে আমরা দেখলাম ode to nightingale জন কিটস এর আনসার সি। 21 নাম্বারটা সি। 22 নাম্বারটা হচ্ছে স্যার 20 নম্বরটা কি বি? বাংলাদেশ, হ্যাঁ বি। 22 নাম্বারটা যাও কাম লিভ উইথ মি এন্ড বি মাই লাভ, একটু আগে দেখলাম আমরা, বলতে পারবা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কাম লিভ উইথ মি। স্যার প্যাশনেট shepherd to his love, ক্রিস্টোফার মার্লো। হ্যাঁ দা প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, এটা আসছে না? এবার আসছে বোধহয়, এবার না? না স্যার এটা আসে না এইবার কোনটা এরকম একটা আসছে না? ভালো করে দেখিও। আচ্ছা যাই হোক, লিখছে কেটা? ক্রিস্টোফার মার্লো, তাই না? ক্রিস্টোফার মার্লো। এটা ভুলে অনেকেই শেক্সপিয়ার বলে ফেলে,
তা না, ক্রিস্টোফার মার্লো। হ্যাঁ, গুড ফেজ ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, এটা তোমরা জানো, কুইন এলিজাবেথ বলছে, আনসার বি। 23 নাম্বার হচ্ছে বি। 24 নাম্বার, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এন্ড এভরিওয়্যার হি ইজ ইন চেইন, এটা বলছে জেন জ্যাকবস রুসো, আনসার সি। 24 নাম্বারটা সি। 25 নাম্বারটা ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, একটু আগে বললাম এটা ও টু দ্য ওয়েস্ট উইন্ড শেলির, 25 নাম্বার সি। 26 নাম্বার উইল লুক বিফোর এন্ড আফটার, এটাও শেলির টু স্কাইলার্ক থেকে লিখছে, আনসার ডি। 26 নাম্বারটা ডি। 27 নাম্বারটা ইংল্যান্ড এক্সপেক্টস এভরি ম্যান টু ডু হিজ ডিউটি, হু টোল্ড ইট, এটা বলছে ইংল্যান্ড এক্সপেক্টস এভরি ম্যান টু ডু হিজ ডিউটি, এটা বলছে নেলসন, আনসার এ। ট্রাফলগার ভিক্টরি শেষে আর কি যেটা বলে, ট্রাফলগার কাহিনী জড়িত এর সাথে। হ্যাঁ জি স্যার, আনসার এ। 28 টু বি আর নট টু বি, এটা আমরা জানি, এটা হ্যামলেট, আনসার সি। 28 এর সি। 29 ব্লো ব্লো দা উইন্টার উইন্ড, এটা তোমরা জানো, অ্যাজ ইউ লাইক ইট থেকে নেয়া, উইলিয়াম শেক্সপিয়ার বলছে এটা। হ্যাঁ, সি। 29 হচ্ছে সি। এই হচ্ছে তোমার কোটেশনস এর পার্ট গেল। আর নিচে নিচে ডিটেইল টার্মস কিছু দেওয়া আছে, অ্যালিগরি, ব্যালেড, বায়োগ্রাফিয়া, এপিক, এগুলো একটু মেটাফোর, সিমিলি, এগুলো দেওয়া আছে, এগুলো একটু চোখ বুলিয়ে যেও। আর এগুলোর বাংলা মানে সহ বিস্তারিত খুব সুন্দর করে আমার বইটার মধ্যে আছে, তোমরা পারলে ছবি ফটো করে নিয়ে নিও, ইনশাআল্লাহ থাকবে। আর তোমাদের মোটামুটি আর কি এখন সাহিত্যের পার্টটা শেষ, তোমাদের কাজ হচ্ছে সাহিত্যের আমরা যে লেকচার শিটটা দিলাম এই শিটটা আগে কভার করবে, শেষ হওয়ার পরে এটা ভালো করে শেষ হওয়ার পরে দেন তোমরা এই যে আমার বইয়ের মধ্যে বা তোমাদের যার কাছে যে বই আছে সেখান থেকে যে প্রিভিয়াস প্রশ্ন 7-8টা প্রশ্ন দেওয়া থাকে এগুলো খুব ঝরঝরা করে পড়ে ফেলবে। এই দুটো কাজ হয়ে গেলে মনে রাখবা তুমি 8 থেকে 10 নাম্বার তুমি ইনশাআল্লাহ পাবে। লেকচার শিট আর প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি রিভিশন দাও 8 থেকে 10 নাম্বার তোমার ইনশাআল্লাহ আসবেই। তো এই হলো তোমার 10 পাওয়ার একটা বুদ্ধি। এর থেকে বেশি পাইতে গেলে তখন তোমার যেটা হচ্ছে যে এই যে আমার যে বইটা আছে বা অন্য যে বইটা তোমাদের কাছে আছে সেখান থেকে বাছাই করা কিছু লেখা, এটার মধ্যে সুবিধা হচ্ছে যে এই বইটার মধ্যে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলো আলাদা করে দেয়া আছে, এগুলো পড়লে বেশি কাজে লাগবে আর কি। তো যাই হোক তোমাদের সাথে স্যার একটা কথা বলবো, স্যার আপনি যে বলছিলেন যে জব প্রশ্ন ব্যাংক আপনি একটা বই বের করবেন, ওই বইটা আর যে কিছুদিন আগে শুনলাম যে ডাইজেস্ট প্লাস একটা বই বের হয়েছে স্যার, এখন কি এই দুইটা কি আলাদা বই নাকি একটাই বই? আচ্ছা এই যে সেই বইটা আজকে আমার কাছে একটা কপি আছে, ঠিক আছে তোমাকে তো বুঝছি। এই যে বইটা দেখো, এটা 1600 পৃষ্ঠার চমৎকার একটা বই, আমি খুবই খুশি যে এই বইটা একটা মাস্টারপিস হিসেবে হবে। এটা এরকম বই আমার মনে হয় না যে বাজারে আর আছে। এই সময় শেষ করতে পারবো এটা স্যার? এখন এটা একটা এটা প্রশ্ন ব্যাংক নাকি ডাইজেস্ট প্লাস? এইটাই ডাইজেস্ট প্লাস, এইটাই হচ্ছে জব প্রশ্ন ব্যাংক, এইটাই ডাইজেস্ট প্লাস। এখানে 27,000 প্রশ্ন আছে, প্লাস পড়ার জন্য খুব যত ভালো টপিক গুলো থাকা দরকার সবই আছে। এই বইটার উপরে আর কোনো বই হয় না, আমি তোমাদেরকে এটা বলে দেই, এই বইটার উপরে বই আর হয় না। এটা হচ্ছে যে জব সলিউশন থেকে শুরু করে সবকিছু এখানের মধ্যে আছে, তোমাদের লেকচার শিট থেকে অনেক কিছু তুলে দেওয়া আছে এখানে। হ্যাঁ, তারপরে তোমাদের যে স্যার এবার বুঝছি স্যার, জব প্রশ্ন ব্যাংক আর ডাইজেস্ট প্লাস বই ওই একটাই। এই আমি এবার জব প্রশ্ন ব্যাংক বইটা বের করি নাই, এই বইটাই বের করছি, একটা বই যথেষ্ট, বুঝছো? আমার মনে হয় যে স্যার এটা কিভাবে পড়বো এই সময় এসে? এই সময় এসে 27,000 প্রশ্ন তোমাকে পড়তে হবে 16 ঘন্টা 17 ঘন্টা পড়বার দিনে, 14 ঘন্টা 15 ঘন্টা পড়বা। তোমার কাজ কি পড়াশোনা পড়ে এটা 3-4 রিভিশন দিবা। এটা রিভিশন দিতে সব না, প্রথমবার দাগায় ফেলবা, দাগায় দেখে কমিয়ে ফেলবা যে কোনটা পারো কোনটা পারো না, যেটা পারো না ওটাই রিভিশন দেওয়া আবার, যেটা পারো সেটাতে পড়ে লাভ নাই। এই জন্য প্রথমবার পড়ে শুধু দাগিয়ে যাবা, দ্বিতীয়বার যেগুলো পারো না সেগুলো ভালো করে পড়বা, বাস হয়ে গেল কাজটা। এখন পাওয়া যাবে স্যার? অর্ডার দিলে কালকে বিকেলে আসবে, কালকে বিকেলে এটা আসবে। একটা কপি আমাকে দিয়েছে আজকে, কালকে বিকেলে আসবে। মাত্র 1000 কপি মাত্র ছাপাইছি আমরা, আমার মনে হয় এটা আসার সাথে সাথে শেষ হয়ে যাবে। তো তারপর অনলাইনে নিতে পারবো না স্যার? অনলাইনে যাবে, আমাদের এখান থেকে নেওয়া যাবে। যে লাস্টে 10 নাম্বারটা আছে এটা ফোন দিও, 01963929210, এই নাম্বারে ফোন দিয়ে নিয়ে নিও, বইটা সময় লাগবে, এটা কাজে লাগবে তোমাদের। তো আজকে শোনো, প্রাইস কত? অর্ডার করছি কয়েকদিন আগে, নাম্বারটা একবার বলেন।
01, এই যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি 01963929210। হ্যাঁ এইখানে। আচ্ছা শোনো, তোমাদের সাথে আজকের কথা বলতে পারতেছি না, শেষ করবো স্যার, একটু বলে দেন। আমি তোমাদেরকে আবারও তোমাদের লাইভ ক্লাস নিব। হ্যাঁ, লাইভটা চলতে থাকবে। অন্যান্য রেকর্ড থাকার কথা, কিন্তু কোনো ক্লাসই তো রেকর্ড পাচ্ছি না। অবশ্যই রেকর্ড তোমাদের দেওয়া হবে, আমি বলে দিচ্ছি সবগুলো ক্লাস দেওয়া হবে তোমাদের সাথে। শুধু স্যার বইটার প্রাইস কত? প্রাইসটা আমার দেখতে হবে প্রাইস কত। এটা আসলে অনেক বড় বই, অনেক দাম বেশি। এটা আমরা 61 গ্রাম কাগজ দিয়ে দিয়েছি, এটা কাগজের দামও অনেক বেশি। সব মিলিয়ে এটা খরচটা অনেক পড়ে গেছে। আমি একটু দেখে তোমাদের পরে জানাবো নি দামটা। হ্যাঁ স্যার বই একবার দিবেন। যাই হোক, এটা ভালো হবে, তোমাদের এই একটা বই রিভিশন দেওয়ার মতো যথেষ্ট। প্রতিদিনের রেকর্ড গুলো আমরা পাচ্ছি না, রেকর্ড গুলো কিভাবে পাবো স্যার? রেকর্ড গুলো প্রত্যেকটা ব্যাচে দিয়ে দিবে, তোমাদের বলে দিলাম তো। ওই যে রেকর্ড গুলো কাল পরশু দিয়ে দিবে সব ব্যাচে। হ্যাঁ স্যার একটা কথা ছিল, স্যার একটা রিকোয়েস্ট ছিল, হচ্ছে ম্যাগনেট 3 ব্যাচে আপনার ডাইরেকশনের উপর আর ট্রান্সফরমেশনের উপর ক্লাস চাচ্ছিলাম। না ক্লাস তো ট্রান্সফরমেশন ক্লাস তো নিছেই। হ্যাঁ তোমাদের স্যার আপনি নেননি, আপনার ক্লাস পাইনি স্যার। সব ক্লাস কি আমার নিতে হবে নাকি? সব ক্লাস তো আমার নিতে, আমি তো ম্যাক্সিমাম ক্লাস আমি নিয়েছি, সব ক্লাস তো আমার নিতে হবে। কিছু কিছু ক্লাস তো আমার সারা নিবে। হ্যাঁ স্যার এই দুইটা ক্লাস হলে খুব উপকার হতো। আচ্ছা আমি দেখবো নি নেওয়া যায় কিনা। হ্যাঁ লাইভ এরপরে না লাইভই নেবো। আজকে যাই, তোমাদের সাথে আবার কথা হবে, আমি লাইভ নিবো আবার। হ্যাঁ তোমাদের সাথে হ্যাঁ বইটার নাম কি? কি নাম এটা? এটা ডাইজেস্ট প্লাস বিদ্যাবাড়ির নাম বলবা। এই নীলক্ষেতের মামুন লাইব্রেরিতে, তাজ লাইব্রেরিতে, তারপরে সুমনা এখন এই সময় এসে কি স্যার আমরা A to Z পড়ে যাব নাকি স্যার ওই এমসিকিউ গুলো শুধু পড়ে যাব না, এখানকার যত প্রশ্ন আছে এক কথায় উত্তর আর এমসিকিউ এগুলা যা আছে এগুলাই পড়তে হবে। এর বাইরে তুমি সময় পাবে না। এর বাইরে স্যার এতদিন তো এলোমেলো অনেক কিছু পড়া হয়েছে, এখন কি এটা কভার করতে পারলে মোটামুটি কি একটা প্রিপারেশন হবে হার্ড? অবশ্যই অবশ্যই। এটা আমার মনে হয় যে এটার থেকে তোমার 130টার উপরে কোশ্চেন কমন থাকবে এই বই থেকে। তো যেটা হচ্ছে যে এই জন্যই বলতেছি যে এটা যদি পড়তে পারো তাহলে এটা তোমাদের কাজে লাগবে। কি জন্য? তোমাদের রিভিশন হবে, কারণ তোমরা যা পড়ছো এর আগে সবই এখানে আছে। এটা তো এখন এত ব্যাখ্যা করে করা যাবে না স্যার, এত কম সময় ব্যাখ্যা করে। আল্লাহ ভরসা। হ্যাঁ উপরে আল্লাহ ভরসা, পড়তে তো হবে স্যার। সাম্প্রতিক বিষয়গুলো আছে স্যার সব? হ্যাঁ সাম্প্রতিক বিষয়ের মধ্যে একবারে সাম্প্রতিক সব তো লাগে না, সব সময় লাগবে না। যেগুলো তোমার তথ্যগুলো স্থায়ী তথ্য সেগুলি পরীক্ষায় থাকে। তোমরা থাকো ইনশাআল্লাহ। আজকে একবার সেই গেট লাগাই দিবে, আমি তোমাদের আবার কথা পরে। হ্যাঁ কত হবে বইটার দাম কত স্যার? বইটার দাম কত হবে স্যার? বইটার দাম কত হবে স্যার? দামটা আমি ঠিক দেখে জানাই, এটা বোধহয় দামটা অনেক। দামটা হচ্ছে যে এটা 610 টাকা। এটা হচ্ছে যে 1600 পৃষ্ঠার বই, তো কত পৃষ্ঠা দেখো, এই জন্য দামটা বেশি তোমাদের। 1550 পৃষ্ঠা। একটু কমানো যায় না স্যার? ওটা কি একটু কমানো যায় 500 বা এর ভিতরে? এটা হচ্ছে কি, শোনো লাইব্রেরিতে তো 30-40 টাকার লাইব্রেরি লাভ ধরবে, ওদের কাছে তো একটা কম ধরে আমরা দিচ্ছি, বুঝছো? স্যার আপনাদের এখান থেকে নিলে কত টাকা নেবে? শোনো আমি তোমার একটা কথা বলি, এই বইটা হইতে গত 6 মাস আমাদের 4 জন লোক এই বইটার পেছনে কাজ করছে। তুমি 6 মাস ধরে যদি 4 জন লোক কাজ করে, তাদের স্যালারি চিন্তা করো যে কত বেশি সময়। কম্পিউটার অপারেটর তো 2-3 জন কম্পিউটার অপারেটর লেগেই ছিল। স্যার আমরা বইটা পাইলে। আর তারপরে যেটা হচ্ছে যে এটার মধ্যে কস্ট কত হয়, আর পার বই থেকে আমাদের লাভ থাকবে হয়তো 40 টাকা 50 টাকা লাভ থাকবে একটা বই থেকে। বই আসতেছে মাত্র 1000 কপিতে তোমার যদি 40 টাকা 50 লাভ থাকে, কত লাভ হয় সব মিলে বলো? স্যার একটা কোশ্চেন করব স্যার। 50,000 টাকা। 50,000 টাকা যদি হয়, তোমার 50,000 টাকা হচ্ছে যে তোমার যদি লাভ আসে এখান থেকে, এই টাকা তো বেশিরভাগই তো ওঠে না, তোমার লাইব্রেরিয়াররা বেশি টাকা দিতে চায় না। তাহলে কি হচ্ছে যে এটা থেকে কিন্তু খুব বেশি লাভ তো নাই, এটা হচ্ছে একটা প্রচারণা হয় ভালো, এবং তোমাদের কাজে লাগবে শেষ মুহূর্তে, এটা বড় কথা। আজকে যাই, পরে কথা হবে। এই টাইমে এই বইটা পড়ার জন্য তো সময় নেই আমাদের, যে অনলাইন ক্লাসগুলো আছে ওইগুলো তো করতে পারতেছি না এই বইগুলো পড়ার জন্য। তো ওই ক্লাসগুলোকে স্যার পরীক্ষার পরে রাখবেন? না শোনো, আমি তোমাদের বইটা কিনতে বলছি তা না, এটা তোমাদের কিনতেই হবে তার কোনো মানে নাই। তোমাদের যদি অন্য বই পড়ে তোমাদের কাজে লাগে ওটাই পড়ো। এইটা হচ্ছে যে স্যার অন্য বই যেগুলো পড়বো সেটা পড়ার জন্য তো হচ্ছে ক্লাসগুলো করার সময় পাচ্ছি না এখন আর পরীক্ষার সামনে এসে। তো এই ক্লাসগুলো কি পরে পাবেন স্যার? রাখলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো ইনশাআল্লাহ। আজকে যাই, আমরা গেট লাগাই দিচ্ছে, পরে তোমাদের সাথে কথা হবে। টাটা।